তিলকে পাজা কোলে করে চোখের সামনেই কাকিমার রুমে ঢুকে পড়ল হৃদ। অস্থিরতায় চারপাশটা চোখ বুলিয়ে দরজার সিটকিনি লাগিয়ে দিয়ে তিলের জামা টেনে খোলার চেষ্টা করছে। জামা খুলতে না পারায় এক পর্যায়ে টান দিয়ে ছিঁড়তে থাকে। হৃদের হাতের আঁচড়ে ভ্যা ভ্যা করে কেঁদে ওঠে তিল। চোখের পানি গাল বেয়ে পড়ছে আর নাকি নাকি কণ্ঠে চিৎকার করে বলছে, লিড ভাইয়া আমার লাগছে, চলো আমাকে, আমার পুতুলের তো আজকে বিয়ে, চলো আমাকে, আমার নতুন লাল জামাটা ছিলে ফেলছো কেন? আম্মু আমাকে মারবে, লিড ভাইয়া চলো। তিলের কথা হৃদের কানে যাচ্ছেই না। সে তিলের দিকে তাকিয়ে আরো অস্থির হয়ে টান দিয়ে ছিঁড়ে পুরো জামাটা ফুলরে ছুঁড়ে ফেলল। নিজের গেঞ্জির ভেতরে প্যান্টের সাথে আটকে থাকা শাড়িটা বের করে তিলের সামনে মেলে ধরল। ওর লাল ফ্রকটার সাথে ম্যাচিং করা লাল কুচি দেওয়া শর্ট প্যান্টের কোমরের রাবারটার ভেতর দিয়ে শাড়ি গুজতে গুজতে বলল, ক্লাস ফ্লোরে পড়িস এখনো আর উচ্চারণ করতে পারিস না? হৃদ থেকে লিদ, আমার নামের অপমান করিস তুই? আর আমি তোর কাছে আসলেই তোর কান্না পায়, ব্যথা লাগে। আমাকে দেখলেই তোর চোখে মুখে সমুদ্র তৈরি হয়ে যায়। চুপ, আর একবার চিৎকার করলে এই শাড়িটা তোর কোমরে না পেঁচিয়ে গলায় পেঁচিয়ে ধরবো। তিলের কান্নার গতি কমার বদলে আরো বেড়ে গেল। গলার শব্দ আর একটু চিকন করে চিৎকার করে বলতে লাগলো, আমার নতুন জামা, আমি পুতুল বউ, আমার চুলচুলি লাগছে, লিড ভাইয়া চলো আমাকে। হৃদ রক্ত চক্ষুতে তাকালো তিলের দিকে। ধমক দিতে গিয়েও থেমে গেল। নিমিষেই অসহায় ভঙ্গিতে শাড়ির কুচিটা দিতে দিতে বলল, এইভাবে কাঁদিস না তিল, আমি শুধু দেখতে চাই শাড়ি পরলে তোকে কেমন লাগে। আমাকে একটু শাড়িটা পরাতে দে। তোর কান্না আমাকে খুব জ্বালাচ্ছে। শাড়িতে তোকে দেখতে কেমন দেখায় এটা দেখেই চলে যাব। হৃদের কথা শেষ হওয়ার সাথে সাথেই দরজায় বাড়ি পড়েছে। দরজার অপর পাশ থেকে বাবার কণ্ঠ পেয়ে হৃদ ভয় পেয়ে যায় আর তিলও গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে, বলো আব্বু, বলো আব্বু, লিড ভাইয়া আমার জামা। তিলের কথা শেষ হওয়ার আগেই ওর মুখ চেপে ধরে হৃদ। বাবা এবার প্রচন্ড শব্দ করে হুঙ্কার দিয়ে হৃদকে দরজা খুলতে বলছে। হৃদের চোখটা আবার রক্ত রঙে রাঙিয়ে তিলের শরীর থেকে শাড়িটা খুলতে খুলতে বলল, তোর এই কান্না আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। যেদিন তুই লিদের জায়গায় হৃদ বলতে শিখবি সেদিন আমাকে খুঁজে পাবি না। আফসোস করবি তুই, খুব আফসোস করবি। হৃদ হ্যাসকা টানে পুরো শাড়িটা আবার নিজের গেঞ্জির ভেতরে ঢুকাতে ঢুকাতে জানালাটা খুলে লাফ দিয়ে পালিয়ে গেল। তিল, তুই এখনো রেডি হসনি? গায়ে হলুদ তো শুরু হয়ে গেছে। মায়ের ডাকে তিল ছোটবেলার স্মৃতি থেকে বের হয়ে আসলো। আয়নায় মায়ের চোখে চোখ রেখে বলল, আমি এখনই রেডি হয়ে এসছি আম্মু। রুমাকে কিন্তু সবার আগে আমি হলুদ লাগাবো, তুমি গিয়ে পাহারা দাও যেন আমার আগে কেউ লাগাতে না পারে। তাসলিমা বেগম মেয়ের কাছে এগিয়ে এসে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এই হলুদ শাড়িটাতে তোকে হলদে পাখির মতো সুন্দর লাগছে। কি এত ভাবছিস? হৃদের কথা? আমি নিজেকে ভেবেই কুল পাই না, আবার আরেকজনের কথা ভাববো। শাড়িটা কোন স্টাইলে পরবো সেটাই ভাবছিলাম। তুমি যাও তো, তুমি না গেলে আমি পরবো কিভাবে? তাসলিমা বেগম মুচকি হাসি দিয়ে বের হয়ে গেলেন। তিল হলুদ শাড়িটার দিকে তাকাতেই চোখটা ভিজে এলো, গলা বন্ধ হয়ে কান্না আসছে। আমি র বলে শিখে গিয়েছি হৃদ ভাইয়া, আপনি কি আজকেও আসবেন না? আমার আফসোসের পাহাড় ভেঙে গুড়িয়ে দিবেন না? এত বড় পাহাড়টা আমি আর বয়ে বেড়াতে পারছি না। আমার ওই একটা নারিশ যে আপনাকে আমার থেকে এভাবে কেড়ে নিবে আমি বুঝতে পারিনি। আমার অবুঝের পাগলামিগুলো মনে পড়লে সেগুলো তীর হয়ে বুকে বিঁধছে। 8টা বছর তো পেরোলো, আর কত অভিমান করে থাকবেন? এবার অভিমানটা দিয়ে আমার আফসোসের পাহাড়টা ভেঙে গুড়িয়ে দিন না প্লিজ। তিল কাঁদতে কাঁদতে আয়নার সামনেই হাঁটু ভেঙে বসে পড়ে। খুব কষ্ট হচ্ছে, খুব। এত কষ্ট হচ্ছে কেন হৃদ ভাইয়া? তিল শাড়িটা ঢিল মেরে ফেলে দিল। পরবো না আমি শাড়ি, আপনার হাতে যেদিন পরাবে সেদিনই পরবো, সেদিন নিজের শরীরে শাড়ি জড়াবো। খবরদার, তুই আমাকে হলুদ লাগাবি না। রিমা তিলের হাতটা আটকে দিয়ে তিলের দিকে তাকিয়ে রইল। কেন? তুই তো আমাকে কথা দিয়েছিলি হলুদ শাড়ি পরেই হলুদ লাগাবি। তুই কথার খেলাপ করেছিস। আমি তোর হাতে হলুদ লাগাবো না, আমার সামনে থেকে যা। তিল অসহায় ভঙ্গিতে রিমার দিকে তাকিয়ে রইল। ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। একজনের পুতুলের সাথে আরেকজনের পুতুলের বিয়ে হয়েছে।
কতবার তা অগণিতিক। রিমা রিদানেরই ছোট বোন। রিদানের বাবা আর তিলের বাবা আপন দুই ভাই। সেই সুবাদেই তারা জয়েন্ট ফ্যামিলির ন্যায় একসাথে থেকে আসছে। রিদানের বাবা বড় হয়, তিল বড়াব্বু বলেই ডাকে, আর উনিও রিমার মতোই তিলকে মেয়ের মতোই দেখেন। সেভাবে দেখতে গেলে এ বাড়িতে সব থেকে আদরের মেয়ে হলো তিল, হবেই বা না কেন। একটা ভদ্র ভালো মেয়ের যা যা গুণ থাকা সব তিলের মধ্যে বিদ্যমান, বরঞ্চ অন্যদের মধ্যে যেগুলো নেই সেগুলোও আছে। এক কথায় ভদ্র শান্ত চুপচাপ মেয়েকে ছাড়িয়ে গিয়েছে। যদি এই নিয়ে কোনো প্রতিযোগিতা হতো তাহলে বিচারক চোখ বন্ধ করে তিলকে ফার্স্ট প্রাইজটা খুশি মনে তুলে দিয়ে নিজেকে ধন্য মনে করত। এমন করছিস কেন? শাড়ি দেখলেই আমার চুলকানি শুরু হয়ে যায়। আমার কি দোষ? আমি তো পড়তেই চাইলাম। তিল, আমার সাথে একদম মিথ্যে কথা বলবি না। তুই যে মিথ্যে বলতে পারিস না সেটা আমার থেকে ভালো তুই নিজেও জানিস না। তুই যতক্ষণ আর শাড়ি পরবি ততক্ষণ আমার চোখের সামনে আসবি না, আমাদের বন্ধুত্বের কসম। তিল মন খারাপ করে সেখান থেকে উঠে আসে। তোরা দুই ভাই বোন এমন বিচ্ছিরি পোকা কেন রে? যখন তখন কামড়ে দিস। তোদের কি মনে হয় না তোদের বিষ দাঁতগুলো আমার শরীরে কেমন জ্বালন ধরে? ইচ্ছে তো করে তোদের বিষগুলো নিংড়িয়ে নিয়ে পুকুরের পচা পানির সাথে মিশিয়ে শরবত বানিয়ে তোদেরকেই খাইয়ে মেরে ফেলি। আমি তো শুনেছি নিজের বিষ নিজে খেলে সাথে সাথে মারা যায়। সেটা তোদের ওপর পরীক্ষা করে শিওর হতে হবে। তিল বিড়বিড় করে হাঁটতে হাঁটতে বড়াম্মুর সাথে ধাক্কা খেলো। ওহ, শুভ কাজে বাধা দিলে কেন? একটু দেখে হাঁটতে পারিস না? আবার কি শুভ হলো? আরে আমার ছেলে এসেছে, আমার ছেলে আমার বুকে ফিরে এসেছে। আমি জানতাম নিজের আদরের ছোট বোনের বিয়ের কথা শুনে ও না এসে থাকতে পারবে না। বাবার প্রতি রাগটা তাহলে এবার পড়লো। কার কথা বলছো বড় আম্মু? কার কথা আবার? আমার সোনার খনি, আমার হৃদয় এসেছে। রিক ভাইয়া? তিলের মনে হলো তার শরীর বেয়ে বড়সড় একটা ঘূর্ণিঝড় বয়ে গেল। চারপাশের সবকিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে। হঠাৎই রিমার সজোরে চিৎকার করে ভাইয়া ডাকটা তিলের নিঃশ্বাসটা আটকে দিল। তিল ড্রয়ার থেকে একে একে সব জামা কাপড় খুলে বের করছে। একের পর একটা পরে যাচ্ছে আর খুলছে। সে তার হৃদ ভাইয়ের সামনে কি পরে যাবে, কোনটা পরলে সব থেকে সুন্দর বেশি লাগবে। উফ, আমার তো আজকে বেস্ট জামাটা পরতেই হবে। রিক ভাইয়া এত বছর পর বিদেশ থেকে এলো, ইউকে থেকে পড়াশোনা করেছে, মানে তার পছন্দগুলো অমনিই হবে। আর তার পছন্দসই না হলে আমার দিকে তো ফিরেও তাকাবে না। কি যে করি! উফ, টেনশনে মাথা ভার হয়ে আসছে, সাথে সাথে মাথা ফাটিয়ে ব্যথা শুরু হয়ে গেছে। তিলের মাথা ব্যথা আরো বাড়িয়ে দিল তার বড় আম্মু। এ কি, তুই রুমে এমন গোয়াল ঘরের মতো করে রাখছিস কেন? এমনি। আমি কোন জামাটা পরবো ওইটা। হৃদানের নাকি মাথা ধরেছে। আমার মাথা ধরলে তুই যে কি মশলা চা নাকি কি চা বানাস ওইটা বানিয়ে দে তো মা, যাতে চায় চুমুক দিতে মাথা ব্যথা ফুরুত হয়ে যায়। বড় আম্মুর বিপরীতে কথা বলার সময়টাও পায়নি তিল। ওকে টানতে টানতে রান্নাঘরে নিয়ে গেল। তিল হাতে চায়ের ট্রেটা নিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যাচ্ছে। আমার বেস্ট সাজের 12টা বাজিয়ে দিল বড় আম্মু। এত জামা কাপড় থাকতে কিনে এসে সেই সাদামাটা হলুদ জামাটা পরেই ওনার সামনে যেতে হবে। শাড়ি পরবো না দেখে কি একটা গর্জিয়াস জামাও পরতে পারলাম না। আর আমি চা বানালাম দেখে আমাকে দিয়ে আসতে হবে। এই বড় আম্মুটাও আমাকে বুঝলো না। রিক ভাইয়ের সামনে আমাকে চাকরানি বানিয়ে দিল। আমি মাথায় ওনার ঘোমটাটা আরো টেনে নিলাম যাতে রিক চিনতে না পারে আমাকে। ড্রয়িং রুমের সামনে যেতেই তিলের হাত পা কাঁপতে লাগলো। আল্লাহ, এতগুলো ছেলে কোথা থেকে আসলো? এর মধ্যে রিক ভাইয়া কোনটা? ছোটবেলা আর বড়বেলার চেহারা এক হবে? আমি কি চিনতে পারবো? ইস, রিমা আমাকে কতবার ওনার ছবি দেখাতে চাইলো, আর আমি ফালতু রাগ দেখি মুখের ওপর বলে দিয়েছিলাম, তোর ভাইকে কি ঘোড়ায় চড়া রাজকুমার যে আমি দেখতে যাব? তোর ভাই গাধা চড়া গরু কুমার, আর আমি গরু কুমারদের দেখি না। তিল ওড়নার নিচ দিয়ে সবাইকে দেখার চেষ্টা করতে লাগলো কোনটা তার হৃদ ভাইয়া। এদিকে পায়ের সাথে হাতটাও তাল মিলিয়ে কাঁপছে, সাথে চায়ের কাপ ঠকঠক করে শব্দ শুরু করে দিয়েছে। মনে হচ্ছে আজ কাপেরা মিলে যুদ্ধ বেঁধে যাচ্ছে, কে আগে ফেটে গিয়ে চা নিচে গড়িয়ে ফেলতে পারে। তিল কাপদের ঝাঁকানি দিয়ে এক সাইড থেকে চা বাড়িয়ে দিচ্ছে সবাইকে। হঠাৎই
এইভাবে সংসদের সামনে দিয়ে ঘুরঘুর করছিস কেন? তোর কি মনে হয় আমি ইউকে থেকে এসেছি তোর মতো কুৎসিত সঙ্গের সার্কাস দেখার জন্য? আর 2.5 হাত লম্বা ঘোমটা দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছিস? তুই খুব পর্দা করিস? ছেলেদের সামনে আসতে লজ্জা পাস, নাকি নিজেকে খুব রূপবতী ভাবিস যে আমার দেখলে তোর রূপ খসে খসে নিচে পড়বে? হৃদের এমন হৃদয়ঘাত কথা শুনে তিলের হাত থেকে চায়ের ট্রেটা টুপ করে মেঝেতে পড়ে গেল। চায়ের কাপগুলো এবার যেন যুদ্ধে জয়ী হয়ে নিজেদেরকে বিসর্জন দিল। তিলের বুঝতে বাকি রইল না এমন ঝাঁঝালো কথা তাকে কে বলতে পারে। তিলের চোখ নোনা পানিতে থই থই করছে। কাপা কাপা পা নিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসে। মাথাটা উঁচু করে তার হৃদ ভাইয়াকে দেখার সাহস হলো না। চুপচাপ নিজের রুমে চলে আসলো। বুকের ভেতরটা কেমন হু হু করছে। যার অনুপস্থিতিতে বুকের ভেতর এত ব্যথা অনুভব হতো, তার উপস্থিতিতে তা যেন দ্বিগুণ হারে বেড়ে গেল। তিলের ইচ্ছে হলো ব্যথার হারটাকে হিসেব করে বের করতে। কি পরিমাণ ব্যথা হচ্ছে জানতে পারলে তো মন্দ হয় না। কিন্তু হারটা কি স্বাভাবিকভাবে ধরবো নাকি চক্রবৃদ্ধিতে? আর হৃদ ভাইয়াকে প্রেজেন্ট ভ্যালু ধরবো নাকি ফিউচার ভ্যালু? তোর এত দামাক কিসের তিল? তুই সামান্য শাড়ির কাছে আমাকে হারিয়ে দিলি। তিল নিজের কাপড় গোছানো রেখে রিমার দিকে তাকালো। পুরো শরীরে হলুদের মাখামাখি। কি অপরূপ লাগছে রিমাকে। কই, আগে তো কখনো এত সুন্দর লাগেনি। তাহলে কি বিয়ের ছোঁয়া রিমাকে এক ঝটকায় সুন্দরী বানিয়ে দিল? আমার গায়ে হলুদেও বুঝি আমাকে এমন সুন্দর লাগবে? কি হলো, কথা বলছিস না কেন? কাল তো তোদের ছেড়ে চলেই যাব, তাই বুঝি আজকেই পর করে দিলি? তুই এত পাষাণ তিল, আমার গায়ে হলুদের ছোঁয়া লাগাতে এলি না? তুই তো বলেছিলি শাড়ি না পরলে তোর সামনে যাওয়া নিষেধ। আমি রাগ করে বললাম দেখে তুই যাবি না? এই তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার জন্য একটু শাড়ি পরলে কি এমন হতো শুনি? তিল কিছু বলতে যাবে তার আগেই রিমা শাড়ি গুটিয়ে বেরিয়ে গেল। বেশ অভিমান করেছে, খুব বুঝতে পারছে তিল। কিন্তু তাতে তিলের কষ্ট লাগেনি, বরঞ্চ ঠোঁটে হাসি ফুটে উঠেছে। মনে মনে বিড়বিড় করে বলল, বাবা এত রাগ! সে রাতে তিলের ঘুম হলো না। সে তো তার ব্যথার হার বের করাই বিজি ছিল, যার উত্তরের ডিজিটগুলো একক দশক শতকে মিলিয়ে পড়তে পড়তে রাত পেরিয়ে ভোর হয়ে গেল। ভোরের আজান কানে আসতেই তিল অজু করে নামাজটা পড়ে নিল। নিজের রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। কেন জানি আজ খোলা আকাশের নিচে মন ভরে শ্বাস নিতে ইচ্ছে করছে। তিল দুহাত দুদিকে প্রসারিত করে শব্দ করে লম্বা নিঃশ্বাস নিতেই হালকা কেসে উঠল। ধুরসাই, নিঃশ্বাসটাও ঠিক মতো নিতে শিখলাম না। কিছুটা মুখটা ভেঙচি কেটে নিচে নামতেই মনে হলো হৃদ ভাইয়ের রুমে একটু উকি দিতে। আচ্ছা, উনি কি এখনো ঘুমাচ্ছে? কোন রুমে শুয়েছেন উনি? আবার এমন নয় তো ওনার গরুর পাক বাহিনীকে সাথে নিয়ে ঘুমিয়েছে? তিল এত ভাবনা ছেড়ে ছোটবেলায় হৃদ যে রুমে ঘুমাতো সেই রুমের কাছাকাছি এসে থেমে গেল। দরজায় হালকা বল প্রয়োগে নড়ে উঠল। তার মানে দরজা খুলেই ঘুমিয়েছে। কিন্তু কেন? উনি কি আমার মতো দরজা আটকে ঘুমাতে ভয় পান, নাকি ইচ্ছে করে খুলে রেখেছে? তিল দরজাটা যেই না আর একটু খুলতে চেপে অমনি ভেতর থেকে হৃদ বলে ওঠে, আমার রুমে রূপ খসিয়ে পড়া মেয়েদের ঢোকা নিষেধ। তার নিষেধ অবজ্ঞা করার শাস্তি কি হতে পারে সেটা জানতে চাইলে ভিতরে আসতে পারে। হৃদের মুখে শাস্তির কথা শুনেই তিল ভয়ে চোখ বন্ধ করে। সেই ছোটবেলাতে চলে গেল। আমার হাতে লাগছে লিট ভাইয়া। আম্মু, বল আব্বু, লিট ভাইয়া আমাকে মারছে। আমার কষ্ট লাগছে তো লিট ভাইয়া। হৃদ বাঁশের সবুজ চিকন কুঞ্চিটা আরো শক্ত করে চেপে ধরে তিলের হাতে লাগাতার বাড়ি মেরে যাচ্ছে। তোকে মানা করেছিলাম রবিনের সাথে খেলবি না। তোর এত বড় সাহস, আমার নিষেধ অবজ্ঞা করলি। ওর পুতুলের সাথে তোর পুতুলের বিয়ে। আজ মেরে তোর হাত দিয়ে রক্ত বের করে ফেলবো, আর সেই রক্ত দিয়ে তোর পুতুলকে রাঙিয়ে বউ সাজাবো। দেখি কত বিয়ে দিতে পারিস। তিল সাথে সাথেই চোখ খুলে ফেলল। হৃদের রুমে দরজাটা ঝট করে টেনে দিয়ে নিজের হাতটা সরিয়ে ফেলে। চোখের সামনে ডান হাতটা মেলে ধরতেই মনে হলো হাত দিয়ে রক্ত পড়ছে। আজ এত বছর কি এই রক্ত পড়া বন্ধ হবে না? রিমা, তুই নাকি আমাকে ডেকেছিস?
রিমার চোখে মেকআপ আর্টিস্ট কাজল লাগিয়ে দিচ্ছে, তাই তিলের দিকে তাকাতে পারল না। চোখ দুটো বড় বড় করে একটু বাঁকিয়ে উপরের দিকে তাকিয়ে বলল, তোর নাকি জামাই মরে গেছে। মানে? রিমা কাজল দেওয়া শেষ করে তিলের কাছে এগিয়ে এসে বলল, আমাকে না জানিয়ে বিয়ে করে জামাইকে মেরে ফেললি? এসব কি উল্টাপাল্টা বলছিস রিমা? রিমা তিলকে টেনে নিচে যেখানে বসাচ্ছিল সেখানে বসিয়ে দিল। আইনায় তিলে চোখে চোখ রেখে বলল, তোকে দেখে তো সেরকম লাগছে তিল। তোর বেস্ট ফ্রেন্ডের বিয়ে, কোথায় তুই সেজে গুজে বাড়ি মাতিয়ে রাখবি তা না, বিধবা মেয়ের মতো ঘুরঘুর করছিস। আমি চলে গেলে আমার মায়ের মুখটাতে হাসি ধরে রাখার দায়িত্বটা তো তোরই। এমন ভাবে মনমরা হয়ে আছিস যেন সবার কষ্ট তুই একা ভোগ করার দায়িত্ব নিয়েছিস। রিমা মেকআপ আর্টিস্টের চোখের ইশারা দিতেই সবাই এসে হুমড়ি খেয়ে পড়ল তিলের উপর। গলার ওড়নাটায় হাত দিতেই চিৎকার করে ওঠে, আরে কি করছেন আপনারা? রিমা সবাইকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে নিজে তিলের সামনে এসে ওড়নাটা খুলতে খুলতে বলল, তোর এই গোলাপি ঠোঁট, মায়া চোখ, গোলাপি গালগুলোকে ঢাকলে তোকে কেমন দেখা যায় সেটা দেখব। মনে কর এটা আমার তোর কাছে চাওয়া, আমার বিয়ের সেরা গিফট। রিমা কি বোঝাতে চাচ্ছে, বোঝার জন্য ফ্যাল করে ওর মুখের দিকে তাকিয়ে রইল তিল, যেন ওর মুখের দিকে এভাবে কিছুক্ষণ তাকালেই সব বুঝতে পারবে। যা, এই জামাটা ছেড়ে ব্লাউজ আর পেটিকোটটা পরে আয়। তিল কিছু বলতে যাবে তার আগেই রিমা বলে ওঠে, মুখ দিয়ে আর একটা শব্দ বের হলে আমার মুখ দিয়ে কবুল বের হবে না। আর তুই জানিস আমি যা বলি তাই করেই ছাড়ি। তিল অসহায়ের মতো মুখ করে রিমার হাত থেকে ব্লাউজ আর পেটিকোটটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। এই মেয়ে, তোমাকে আমার তিল মায়ের মতো লাগছে। নাম কি গো তোমার? তাসলিমা বেগমের এমন আচরণে তিলের ইচ্ছে হলো আবার যদি মায়ের পেটে ঢুকা যেত। কি লজ্জা, নিজের মা নিজের মেয়েকেই চিনতে পারছে না। আমি কি এমনই অভাগী মেয়ে? আচ্ছা, এটা নিয়ে ফেসবুকে পোস্ট দিলে কেমন হবে? নিশ্চয়ই হাজার হাজার রিয়েক্ট আসবে। এমনও তো হতে পারে এই একটা পোস্ট আমাকে ভাইরাল করে দিল। শাড়ি পরে বের হওয়ার পর থেকে তিলের মনে হচ্ছে কেউ তাকে খুব কাছ থেকে দেখছে। এমন ভাবেই দেখছে মনে হচ্ছে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তিল বারবার আশেপাশে চোখ বুলিয়েও সেরকম চোখের দেখা পেল না। কিন্তু হঠাৎই এমন মনে হওয়ার কারণ কি? তিল পুরো বাড়ি ঘুরে চষে বেরিয়েও হৃদ ভাইয়ার দেখা পাচ্ছে না। হঠাৎই এমন নাই হয়ে গেল কিভাবে? গেলেন কোথায় উনি? হৃদকে না পেয়ে চোখগুলো যেমন তাকে খোঁচাচ্ছে, তার চেয়ে দ্বিগুণ খোঁচাচ্ছে তার পরনের শাড়ি। মাঝে মাঝেই কুচিতে পা লেগে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। এদিকে মনে হচ্ছে শাড়ির নিচ দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। খুবই বাজে ফিল হচ্ছে। মাঝে মাঝে তো এমন লাগছে মনে হচ্ছে আমি কোনো জামাই পরিনি। কি অদ্ভুত ফিলিংস রে বাবা। তিল এত কিছুকে পা মারিয়ে দিয়েই হৃদকে খুঁজে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত তাকে যে দেখেছে সেই বলেছে তাকে খুব সুন্দর লাগছে। আর এই সুন্দরটা তার হৃদ ভাইয়া না দেখলে তো সব বৃথা। কিছু একটার সাথে পা লেগে ধপাস করে তিল পড়ে যেতে নিলে একটা ছেলে এসে ধরে ফেলে। তিল চোখ মুখ কুচকিয়ে একদিকে হেলে আছে। ছেলেটার হাত বাধা হিসেবে কাজ করায় তিল মাঝপথেই আটকে আছে, এখনো মাটিতে পড়েনি। ওয়াও, চোখ জুড়িয়ে গেল। হোয়াটস ইউর নেম প্রিটি গার্ল? তিল চোখ মেলে তাকাতেই ছেলেটি বলে উঠল, আমি সিজাত। ইউ ক্যান কল মি সিজ। তিল ছেলেটার দিকে ভালো করে তাকাতেই মনে হলো তার পেটের ডান পাশটাতে কিছু একটা চেপে বসে আছে। তিল নিজের হাত দিয়ে ওখানটায় হাত দিতেই বুঝতে পারলো ওটা অন্য কিছু না, এই বেটা সিজারের হাত। তিল আবার চোখ মুখ কুচকিয়ে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে বলল, সিজাত, হাত সরান। রিমাকে বিদায় দিয়ে বড় আব্বু বড় আম্মুকে সামলিয়ে ঘুম পাড়াতে মাঝরাত হয়ে গেল। তিল বড্ড ক্লান্ত হয়ে যাওয়া শরীরটা বিছানায় মেলে দিল। রিমার জন্য মনটা বারবার কেঁদে উঠছে। ভাবতেই মুখ ফেটে যাচ্ছে। এখন থেকে তাকে একাই চলতে হবে, একা একাই সব কিছু করতে হবে। এই পুরো পরিবারটারও খেয়ালও তাকে একাই রাখতে হবে। ভাবতেই বুকের ভেতর বড় পাথরের চাপ অনুভব হলো। এত কিছুর ভেতরেও ক্লান্ত শরীরকে ঠান্ডা করতে চোখে ঘুম নেমে আসলো তিলের। ঘুমের ঘরেই
তিলের মনে হলো কেউ তার উপরে উঠে আসছে। তার পরনের জামাটাই কেউ হাত দিয়ে পেটের দিক থেকে জামাটা সরাচ্ছে। তিল ঝট করে চোখ খুলতেই মাথা ভর্তি ঝাঁঝরা চুল দেখতে পেল। মাথাটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। তিলকে অবাক করে দিয়ে তিলের পেটের ডান পাশটাতে কামড় বসিয়ে দিল। তিল চিৎকার করতে নিলেই ওর মুখটা চেপে ধরে একজোড়া চোখ তার দিকে চেয়ে রইল। আমি শাড়ি পাওয়াতে গেলেই তোর কান্না পায়, ব্যথা লাগে, সুসুই লাগে, আর এখন নিচে পেট বের করে শাড়ি পরে ছেলেদের পাগল করে বেড়াচ্ছিস, তাও আমাদের বাড়িতে আমারই ফ্রেন্ডের। এর শাস্তি তোকে পেতেই হবে তিল। ব্যথায় তিলের চোখ বেয়ে পানি গড়িয়ে কানে গিয়ে ঠেকেছে। মুখ থেকে হাতটা সরে যেতে নিলেই তিল চাপা স্বরে বলে ওঠে, লিট ভাইয়া। তুই এখন আর বলা শিখিসনি। হৃদের প্রশ্নের শেষে প্রশ্নবোধক চিহ্ন হিসাবে ওর চাহনি কাজ করলো। তিল সেই প্রশ্নের উত্তরে কি বলবে বুঝে উঠতে পারছে না। নাকি ইচ্ছে করেই আমার নামকে অপমান করছিস? হৃদের মুখে চোয়ালের সাথে সাথে হাতটাও শক্ত করে চেপে ধরল তিলের গাল দুটো। গালে কি মেখেছিলে? বালুর মতো চিকচিক করছিল। আর আর ঠোঁটে কি দিয়েছিলে? গোবর মেখেছিলে নাকি? তোর কি মনে হয় এসব হাবি যাবে মাখলেই ছেলেরা তোর জন্য পাগল হয়ে যাবে, গাছার মতো তোর পিছু পিছু ঘুরঘুর করবে? হৃদ এমন ভাবে গাল দুটো চেপে ধরেছে যে তিল কথা বলার জন্য ঠোঁট দুটো এক করতে পারছে না। অনেক কষ্টে ঠোঁট না নাড়িয়ে বলতে চাইলো, লিমা চল কল। চুপ, তোর ওই তুতলানো কণ্ঠ নিয়ে একটা কথা বলবি না। এখন পর্যন্ত বলাই শিখলি না। তোর সাথে কথা বলা মানেই আমার মেজাজ আরো খারাপ করা। হৃদ তিলের উপর থেকে হালকা সরে আসতেই তিল উঠে বসে পড়ে। নিজের জামাটা ঠিক করতে নিলেই হৃদ আবার ওর পেটটা খামচে ধরল। হৃদের কামড়ের জায়গায় পুনরায় খামচে ধরেই ব্যথায় হালকা কুকরিয়ে উঠল তিল। নিজের একটা হাত হৃদের হাতের উপর চেপে ধরতেই হৃদ বলে উঠল, সিগারেট খেয়েছিস কখনো? হৃদের প্রশ্নে তিল মাথা নাড়িয়ে না বলতেই হৃদ নিজের খামচিটা আর একটু গভীর করে পড়ল। এইবার তো দাঁত বসিয়েছি, নেক্সট টাইম এত কষ্ট করব না, জ্বলন্ত সিগারেট লাগিয়ে দিব। হৃদ তার কথা শেষ করেই সেখান থেকে প্রস্থান করলো। তিল তার হৃদ ভাইয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। উফ, আপনি দেখতে কি সুন্দর হয়েছেন হৃদ ভাইয়া। এইটুকু দেখাই তো আমার চোখের জ্বালা বাড়িয়ে দিয়েছে। আপনার কোমরের ব্যথার থেকে শতগুণ বেশি ব্যথা করছে চোখে। আপনাকে এত বছর দেখতে না পাওয়ার ব্যথা। এভাবে চলে গেলেন কেন? তিল সারা রাত চোখ বন্ধ করে হৃদের মুখটা বারবার মনে করার চেষ্টা করছে। কি সুন্দর মাথা ভর্তি চুল, গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, আর নাকটাও কি সুন্দর লম্বা হয়েছে। ছোটবেলায় তো এত লম্বা ছিল না। একটা মানুষই দুজনের কথা কিভাবে রাখবে? আর হৃদ ভাইয়ারই বা কি হলো? হঠাৎ সবাইকে বলে বেড়াচ্ছে কেন আমি যাব না? আমি তো অন্য কে কথা বলিনি। তাহলে এদিকে বড় আম্মু একটু পর পর তাড়া দিচ্ছে রেডি হওয়ার জন্য। অসহায় ভাবে হৃদের দিকে তাকিয়ে রইল। খুব কথা শোনার মেয়ে হয়ে গেছিস না? আমাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে ধৈ ধৈ করে আব্বুর কথা শুনে ভালো মেশাচ্ছিস। তিল কি বলবে বুঝতে পারলো না। এই মুহূর্তে হৃদের দিকে তাকিয়ে থাকাটাও তার জন্য কষ্টকর হয়ে গেল। মাথা নিচু করে মাটিতে তাকাতেই হৃদের হাত এসে তিলের চুলগুলো মুঠোতে আটকে নিল। আমি এখন আপনি হয়ে গেছি? আমি তোর অপরিচিত কেউ না। আহ, চুলে লাগছে লিট ভাইয়া। তোর এই চুল আমি ছিঁড়ে ফেলবো। জানিস তো চুলের কেজি কত? লিট ভাইয়া। হৃদ পকেট থেকে একটা ব্লেড বের করে তিলের সামনে ধরতেই তিল ভয়ে নড়ে ওঠে। লিট ভাইয়া, আমি আর জুটি করবো না, আমাকে ছেড়ে দাও লিট ভাইয়া। তুই আমার কথার অবাধ্য হয়ে আজকেও ঝুটি করে স্কুলে গিয়েছিস, আর এটা শাস্তি তোকে পেতেই হবে তিল। তিলের কান্না সেদিন হৃদের রাগকে দমাতে পারেনি। শাস্তি স্বরূপ তিলের মাথার কালো ঝলমলে ছোট ছোট চুলগুলো হারিয়ে ফেলেছিল। সেই ছোটবেলার একই কাণ্ড কি আজকেও ঘটতে যাচ্ছে তার সাথে? তিল হৃদের হাতের ব্লেডের দিকে তাকিয়ে রইল। চোখগুলো কেমন ঝাপসা হয়ে আসছে, মাথাটাও ভার ভার হয়ে আসছে। তিল হৃদের দিকে তাকাতেই চারপাশে অন্ধকার হয়ে আসছে দেখতে পেল। সবকিছু এমন অন্ধকার হয়ে আসছে কেন? বিদ্যুৎ চলে গেল? তিল আর কিছু ভাবতে পারল না। কাঁপতে কাঁপতে হৃদের বুকে ঢলে পড়ল। মাঝরাতেই তিল হালকা জাগনা পেল।
চোখ মেলতেই পুরো রুম অন্ধকার। চোখটা আবার বন্ধ করে মনে করার চেষ্টা করলো কি হয়েছিল তার সাথে। হঠাৎই মাথায় হাত চলে গেল। দু হাত দিয়ে হাত দিয়ে নিজের মাথার চুলের স্পর্শ নিয়ে নিজের মনটাকে শান্ত করার কাজে লেগে পড়ল। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে লাইটটা জ্বালিয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজের চুলগুলো দেখছে। চুল তো যেমন ছিল তেমনই, তাহলে কি আমি ঘুমের ঘরে সব স্বপ্ন দেখছিলাম? কিন্তু মন তো বলছে স্বপ্ন নয়। ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেলাম 3:36। মধ্যরাত হয়ে গেছে। যদি সেরকম কিছু হয়ে থাকে, হৃদ ভাইয়া যেমন রাগী মানুষ, আমাকে ছেড়ে দেওয়ার কথা না। আমি নিচের ঠোঁটটা কামড়াতে কামড়াতে পুরো রুমে চোখ বুলালাম। হঠাৎই বিছানার কাছটাতে লাইটের আলোতে কিছু ঝিলিক দিতে দেখতে পেলাম। আমি একটু এগিয়ে ওঠাতেই বুঝতে পারলাম যে আমি কোনো স্বপ্ন দেখিনি। তাহলে উনি কিছু করলেন না কেন? আর আমি বিছানায় কিভাবে গেলাম? আমার গায়ে তো চাদরটাও টানা ছিল। আমার মাথায় কিছুই ঢুকছে না। বারবার ব্রেনে চাপ দিয়েও কি হয়েছিল তা বের করতে পারলাম না। বিরক্তি নিয়ে বিছানার পুনরায় শোয়ার ব্যবস্থা করতেই মনটা বলে উঠল, তিল, তোর হৃদ ভাইয়া তো এখন গভীর ঘুমে, মন ভরে একটু দেখে নিবি না? তুই কি তার ঘুমন্ত চেহারা দেখার সুযোগটাকে পায়ে মারিয়ে দিবি? তিল হৃদের দরজাটা শব্দহীন ভাবেই খোলার চেষ্টা করলো, কিন্তু এই নির্জনতায় শব্দকে মেরে ফেলা অসম্ভব। তবু যতটা পারলো নিঃশব্দেই হৃদের রুমে ঢুকে পড়লো। এই জ্যৈষ্ঠী মাসে উনি এমন কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন কেন? মুখটাও কেমন ঢেকে ঘুমাচ্ছে। ওনার কি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে না? শরীরটা কি ঘেমে নিয়ে উঠছে না? নাকি ওনার নিঃশ্বাসের প্রয়োজন নেই? ঠান্ডা গরমের কোনো অনুভূতি নেই? তিলের ইচ্ছে হলো সে হৃদের হয়ে কয়েকটা নিঃশ্বাস নিয়ে দিক। ইস, উনি হয়তো নিঃশ্বাস নিতে নিতে ক্লান্ত হয়ে গেছেন, তাই এখন নিঃশ্বাস ছাড়া কিভাবে থাকতে হয় সেই গবেষণায় ব্যস্ত। তিলের মনটা খারাপ হয়ে গেল। জাগনা অবস্থায় তো আমাকে শাস্তি দিয়ে কুল পান না। একটু ঘুমের ঘরে দেখতে চাইলাম, সেটাও দিলেন না। আপনার শাস্তির ঝুড়ি কি কোনোদিন শেষ হবে না? ওটা থেকে এক মুঠো ভালোবাসা আমাকে দিবেন না? আমি যে আপনার ভালোবাসা না পেয়ে কাঙাল হয়ে ঘুরে বেড়াচ্ছি, আপনি কি দেখতে পাচ্ছেন না? তিল দীর্ঘ নিঃশ্বাস নিয়ে উল্টো ঘুরে হাতটা ধরতেই হৃদ বলে উঠল, পাটা টিপে দে তো। তোর চুল মুঠো করে ধরতে কি আমার সব শক্তি খরচ হয়ে গেছে, আর পাটাও ব্যথা করছে। হৃদের কণ্ঠ শুনে তিল ঝপ করে আবার পেছনে ঘুরে দাঁড়ালো, কিন্তু উনি তো সেই আগের মতোই মুখ ঢেকে শুয়ে আছে। তাহলে কথা বলছে কে? তিল কি ভুল শুনলো? তিলের ভাবনার মাঝেই হামি পেয়ে গেল। মুখটা হা করতে হৃদ আবারও বলে উঠল, এত বড় করে কেউ হামি দেয়? মনে তো হচ্ছে তুই আস্ত গরুর মাথা খাওয়ার জন্য হা করেছিস। এখনো হামি দেওয়া শিখলি না, আর এখনো ওখানেই দাঁড়িয়ে আছিস কেন? বললাম না পা টিপে দিতে। তিল মুখটা কালো করে হৃদের পায়ের কাছে এগিয়ে যেতেই হৃদ কম্বলের তলা থেকে একটা পা বের করে দিল। উজ্জ্বল শ্যামলা পায়ের মধ্যে ছোট ছোট কালো পশমগুলোকে তিলের কাছে পাতাহীন গাছের ছোট ছোট ঝোপ মনে হলো, যে ঝোপের মধ্যে কোনো পোকামাকড় নেই। কিন্তু কেন নেই? দু একটা পোকামাকড় থাকলেই বোধহয় আরো সুন্দর লাগতো। হৃদের পায়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে তিলের পুনরায় হামি পেল। তুই এক রাতে কয়বার ঘুমাবি বলতো? মাত্রই তো ঘুম থেকে উঠে এলি, তাও এত হামি আসছে কেন? আমার তো মনে হচ্ছে তোর জন্য 24 ঘন্টায় একদিন 2 রাত হওয়া দরকার ছিল। তিল হাত দুটো নিজের জামায় হালকা করে মুছে নিয়ে হৃদের পায়ে হাত দিতেই মনে হলো গরম পানির সেকা খেয়েছে। হাত পুড়ে যাওয়ার ভয়ে হাতটা সরিয়ে নিতেই হৃদ বলে উঠল, কিরে, তুই কি চাস না আমি ঘুমাই? আপনার পা এত গরম কেন? আমার পা গরম না ঠান্ডা সেটা তোকে ব্যাখ্যা করতে বুঝতে হবে না। তোকে সামান্য পা টিপে দিতে বললাম বলে এখন আমার খাতা কলম নিয়ে লেখালেখি করতে হবে? হৃদ যে আবার রেগে যাচ্ছে বুঝতে বাকি রইল না তিলের। ও তো চায় না তার হৃদ ভাইয়া তার উপর রাগ করুক, তাই চুপচাপ পা টিপায় মন দিল। আমার পায়ের নিচের চাদরটা তোল, দেখ নিচে একটা কাগজ ভাঁজ করা আছে, ওটা খুলে পড়তো। হৃদের কথা মতো তিল কাগজটা বের করে মেলে ধরলো চোখের সামনে। কি হলো, পড়ছিস না কেন? তিল কাগজটাতে চোখ বুলিয়ে পড়ল। প্রিয় ঝলমেলে কলা কিসি। কালা কেশি পড়ছিস নাকি মালা কেশি কিছুই তো বুঝতে পারছি না।
কাকা কাকি কি তোকে শাকসবজি খাওয়ায় না? তোর চেয়ে তো কাকারও ভালো করে কা কা করতে পারে। এখন কি তোর কথা শোনার জন্য তোর মুখের সামনে মাইক ধরতে হবে? আমাকে তোর মাইকম্যান মনে হয়? তোর মাইকম্যান হওয়ার জন্যই তো ইউকে থেকে বসে মোটা মোটা ইংলিশ বই পড়েছি, তাই না তিল? আমার কানের কাছে এসে পড়। তিল হৃদের পায়ের দিক থেকে এসে মুখের কাছটাতে আসতেই হৃদ বলে উঠল, ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? পড়ে তো কাল আব্বুকে বলবি। আমার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে তোর কোমর ব্যথা হয়ে গেছে, পিঠের মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে। নালিশ দেওয়ার জন্য তো তুই 2 পা তুলে দাঁড়িয়ে থাকিস। হৃদ নিজের কথা শেষ করতে করতে তিলকে টান দিয়ে নিজের বালিশের পাশে বসিয়ে দিল। নে এবার পড়। প্রিয় ঝলমলে কলা কিসি। আমি কিন্তু ভালো নেই। তোমার পেটে হাত দেওয়ায় তুমি যে চিৎকার দিয়েছিলে সেটা আমার কান ফুটো করে বের করে দিয়েছে। ফলে আমি এখন তোমার সেই চিৎকার ছাড়া আমার এই কান আর কিছুই শুনবে না বলে ওয়াদা হয়েছে। তোমার সাথে আমার পরপর 2 বার দেখা হয়েছে, কিন্তু একবারও তোমার নাম জানা হয়নি। হৃদের কাছ থেকে শুনলাম তোমার নাম নাকি তিল। তোমার নাম শুনে আমি বেশ আশ্চর্য হয়েছিলাম। আরো একটু গবেষণা করতেই বুঝতে পারলাম তোমার শরীরে লেগে থাকা অসংখ্য কালো বৃত্তের চিহ্নের প্রতীক হিসেবেই তোমাকে সবাই তিল বলে ডাকে। তোমার ভালো নাম তিলামতি। আমার এই দুটো নামই ভালো লেগেছে, তবে কেন জানি আমার তোমার নাম ধরে ডাকতে ইচ্ছে করে না। কেন করে না তা তো জানি না, তুমি প্লিজ আমাকে জানিয়ে দিও। এত মন দিয়ে পড়ছিস যেন এই প্রথম লাভ লেটার পেলি। লাভ লেটার বললে ভুল হবে, যেন রাষ্ট্রপতির হাত থেকে শুভেচ্ছা বার্তা পেলি। কাগজটা উল্টিয়ে নিচের দিকে কয়েকটা লাইন আছে, ওইটা পড়। হৃদের কথা মতো তিল অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র লাইনকে অবহেলা করে পেজটা উল্টিয়ে নিচের প্যারা পড়তে লাগলো। বাবা মাকে নিয়ে তোমার বাবা মায়ের সাথে দেখা করিয়ে সব পাকাপাকি করব। তোমার মত থাকলেই কালই কবুল বলে কাবিন করে ফেলবো। তোমার ওই ঠোঁটের কোণে তিলটা ছুতে না পেরে আমার হাতটা অবশ হয়ে গেছে। আমার সাথে সাথে আমার হৃদয়টাও এভাবে আর একদিন কাটালে আমার হৃৎপিণ্ড অফ হয়ে যাবে, আর আমি কম্পহীন হৃদয় নিয়ে মারা যাব। কি আমার দ্বিতীয় জীবনটা দান করবে? তিল নামটা পড়ার আগেই হৃদ কম্বলটা সহ তিলকে বিছানার সাথে চেপে ধরলো। তোর ঠোঁটের দাগটা দেখি মিলিয়ে গেছে। দাগ ভ্যানিশ করার মলম লাগিয়েছিলে নাকি? তিল হৃদের দিকে তাকাতে তাকাতে আবার সেই পুরনো স্মৃতিতে চলে গেল। সেদিন কাকিমার ঘরে ঘটে যাওয়া ঘটনায় পুরো বাড়ি মানুষের মাথা নাড়িয়ে দিয়েছিল হৃদ। ভাইজান, হৃদ ছোট মানুষ, ভুল মানুষের পাল্লায় পড়ে হয়তো এমন করে ফেলেছে। কতই বা বয়স, 16 বছরের ছেলে এসবের কি বোঝে বলো? ওকে বুঝে বললে ও সব বুঝতে পারবে। অহমদ, সব অন্যায় ছেড়ে দেওয়া যায় না। আজ হয়তো তিল ছোট, তাই হৃদ ওর সাথে কি করতে চেয়েছে ও বুঝতে পারেনি, কিন্তু যখন ও বুঝবে ওর সামনে আমি কি করে যাব। আর তাছাড়া হৃদ আমার ছেলে, ওকে কিভাবে সাহায্য করতে হয় আমার জানা আছে। তাই বলে এইটুকু ছেলেকে বিদেশে পাঠিয়ে দিবে? ভাইজান, এত বড় শাস্তি তুমি ওকে দিও না। আমি না হয় তিল আর ওর মাকে নিয়ে অন্য কোথাও। রহমত আলীর কথায় নিজেরই বড় ভাই গর্জে ওঠে। এ বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা ঠিক করার দায়িত্ব বাবা আমাকে দিয়ে গেছেন। তুই যদি বাবার আদেশে আবদ্ধ হতে যাস তাহলে চলে যা। বাবার ভিটিতে থাকার কোনো যোগ্যতা নেই তোর। ভাইজান, আমি যে নিজের কাকার মেয়েটা একটা বাচ্চার দিকে খারাপ নজর তাকাতে পারে, তার চেয়েও ভয়ানক শাস্তি পাওয়ার দরকার ছিল। তিল নিজেদের দরজার আড়াল থেকে হৃদের চলে যাওয়া দেখছিল। হৃদ কাঁধে ব্যাগ নিয়ে বাবার হাত ধরেই তিলের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। ভয়ে তিল দরজার আড়ালে চলে গেল, কিন্তু হঠাৎই তুফানের গতিতে নিজের বাবার হাত ছেড়ে দিয়ে তিলের কাছে দৌড়ে এসে ওর ঠোঁট কামড়ে ধরে। তোর কি মনে হয়েছিল আমার নামে নালিশ করেছিলি তাই তোকে কামড়ে দিয়েছিলাম? হৃদের প্রশ্নে তিল অতীত থেকে ছুটে বের হয়ে হৃদের দিকে তাকালো। হৃদ নিজের ডান হাতের বৃদ্ধা আঙ্গুলটি দিয়ে তিলের ঠোঁটের বাঁ পাশেই ঘেঁষে থাকা লাল তিলটাই ছুঁতে ছুঁতে বলল, এইটা যাতে আমি ছাড়া কেউ দেখতে না পারে, কেউ ছুতে না পারে, সেই ব্যবস্থা করতে চেয়েছিলাম। কিন্তু হৃদের
শীতল চোখ দুটো আবার অগ্নিনালার মতো জেগে উঠল। তিল ভয়ে চোখ বন্ধ করে ফেলল। আপনাকে খুব ভয়ঙ্কর লাগছে লিট ভাইয়া, আমি রুমে যাব। কেন? আমার রুমে থাকতে তোর বুঝি কষ্ট হচ্ছে? লিট ভাইয়া প্লিজ। তিলকে কথা বলার সুযোগ না দিয়েই হৃদয়ের ঠোঁট কামড়ে ধরল। ব্যথায় তিল ছটফট করতে লাগলো। তাতে হৃদের প্রতিক্রিয়া আরো বেঁকে বসলো। তিলকে আরো শক্ত করে চেপে ধরে ওর ঠোঁট থেকে বের হওয়ার রক্ত চুষে নিচ্ছে হৃদের টেনে নেওয়া আরেকটা নিঃশ্বাস তিলের হৃৎপিণ্ডটা বের করে দিচ্ছে। সব কিছুতে অগ্রাহ্য করে তিলের ইচ্ছে হলো হৃদের নরম সব কিছুকে অগ্রাহ্য করে তিলের ইচ্ছে হলো হৃদের গরম নিঃশ্বাসে নিজেকে ডুবিয়ে দিতে। নিজের ভালোবাসায় মাখা হাতটা হৃদের মাথার চুলে ডুবিয়ে দিতেই হৃদ তিলকে ছেড়ে দিল। তিলের উপর থেকে সরে পুনরায় কম্বলটা মুড়ি দিতে দিতে চিৎকার করে বলতে লাগলো, বেরিয়ে যা আমার রুম থেকে। তোকে যেন আর কখনো আমার রুমে আসতে না দেখি, তাহলে হৃদের না জানা চেহারাটাও তোর জানা হয়ে যাবে। আর সেটা কত ভয়ঙ্কর হতে পারে তুই কল্পনাও ভাবতে পারবি না। তিল ঘটনার আশঙ্কিকতা ভেঙে নিজেকে গুছিয়ে নিতে কিছুটা সময় নিল। হৃদের দিকে তাকিয়ে নিজের চুল জামা কাপড় ঠিকঠাক করতে লাগলো। হৃদ কম্বলের নিচ থেকে একটা হাত বের করে তিলকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিয়ে বলল, আই সেড গেট লস্ট। তিল ফ্লোর থেকে উঠে ফুপাতে ফুপাতে বেরিয়ে যাচ্ছে। এত কিসের রাগ আপনার? কিসের প্রতিশোধ নিচ্ছেন আপনি? যখনই মনে হচ্ছে আপনি আমাকে ভালোবেসে কাছে টেনে নিচ্ছেন, ঠিক তখনই আপনি ঝড়ের গতিতে আমাকে দূরে ঠেলে দিচ্ছেন। আবার যখনই মনে হচ্ছে আমি হয়তো কখনোই আপনার কাছে পৌঁছতে পারবো না, তখনই আপনি নিজে এসে আমাকে কাছে টেনে নিচ্ছেন। এই কোন দোটানে ফেলে রেখেছেন আমাকে? আপনি আসলে কি চাচ্ছেন? আপনার ব্যবহার আমাকে খুব জ্বালাচ্ছে। আপনি কি এই জ্বালা থেকে আমাকে মুক্তি দেবেন না? তিল নিজের রুমে এসে শুয়ে পড়তেই ঠোঁটের ব্যথারা আক্রমণ করে বসলো। উফ, এত কেন ব্যথা করছে? সামান্য কামড়ে কি আমার মরণ হবে? যদি ওনার সামান্য কামড়টাই সহ্য করতে না পারি, তাহলে কিসের ভালোবাসলাম আমি? তিল চোখ দুটো শক্ত করে বন্ধ করে রাখলো। এই সামান্য কামড়েই তাকে হাল ছাড়লে চলবে না। আয়নার সামনে দাঁড়িয়ে তিল ভয়ে শিউরে উঠল। তার চিকন ঠোঁট দুটো আলুর মতো ফুলে ফেপে উঠেছে। ইস, কি বিচ্ছিরি দেখাচ্ছে আমায়। আমি এভাবে হৃদ ভাইয়ের সামনে যাব কিভাবে? শেষে যদি বলে ওঠে, এত বড় হয়েছিস অথচ অতি সামান্য কামড়ও সহ্য করতে পারিস না। তিলের ইচ্ছে হলো কেচি দিয়ে নিজের ঠোঁটটা কেটে পালিশ করে নিতে। ঠোঁটে হাত বুলাতে বুলাতে তিল কাল রাতে ঘটে যাওয়া ঘটনায় হেসে ফেলে। আমি আপনার রুমের সামনে যাওয়ার সাহস পাই না, আর আপনি খুব বেশি নির্লজ্জ। আপনার কি মনে হয় না আপনার রেখে যাওয়া সেই ছোট্ট তিল এখনো ছোটটি নেই? তার মতো অনেক পরিবর্তন এসেছে। শুধু শরীরের বাহ্যিক কোণা, ভেতরের অনুভূতিরাও যে এখন কথা বলে। তিল রুম থেকে বের হয়েই সর্বপ্রথম মায়ের মুখোমুখি হলো। তিল, তোমার ঠোঁটে কি হয়েছে? তেলাপোকা কামড়িয়েছে মা। সে কি, তেলাপোকা আর কোনো জায়গা পেল না, শেষমেশ আমার মেয়ের ঠোঁটে আক্রমণ? তোর বাবাকে আমি এখনই তেলেপোকার ওষুধ আনতে পারছি। তেলেপোকার 14 গোষ্ঠীকে যদি আমি না কামড়িয়েছি, তো আমার নামও। তুমি তেলাপোকাকে কামড়াবে? দরকার হলে তাই করব। আমার 10টা না 5টা না, একটা মাত্র মেয়ে, আর সেই মেয়ের ঠোঁটেই এই হাল করেছে। তেলেপোকারা বুঝুক তোর মা তোর জন্য কি কি করতে পারে। তিলের মা ওর ঠোঁটের দিকে হাত বাড়িয়ে দিতেই তিল নিজের হাত দিয়ে ঠোঁটটা ঢেকে নিয়ে বলে, মা, তেলাপোকা এখানে শুধু কামড়ই দেয়নি, তাদের হজম হওয়া উৎকৃষ্ট খাবারও রেখে গেছে। তাই তোমার এখানে হাত দেওয়া বারণ। কেন? তোমাকে পরে বুঝিয়ে দিব, এখন আমার ক্ষুধা পেয়েছে। তিল মায়ের দিকে ঘুরে তাকালো না। তাকে পাশ কাটিয়ে খাবার টেবিলের দিকে এগিয়ে যাচ্ছে। সে ভালো করেই জানে এই মুহূর্তে তার মায়ের চেহারায় ভীষণ বড় একটা প্রশ্নবোধক চিহ্ন ভেসে উঠেছে। খাবার টেবিলে বসে সবাই খেতে ব্যস্ত হলেও তার হৃদ ভাইয়াকে সেখানে পাওয়া গেল না। মাথাটা একটু ঘোরাতেই সোফায় ঠ্যাং দুটো ভাঁজ করে কোলের উপর প্লেট নিয়ে বসে আছে হৃদ। চোখ দুটো টিভির সামনে তাক করা, এমন ভাবে তাকিয়ে আছে যেন তার চোখ দুটোর পাপড়িগুলো কেউ সুপার গ্লো দিয়ে বুড়োর সাথে আটকে রেখেছে। পলক ফেলা নিষেধ। কি এমন দেখছে নুনি? তিল টেবিল থেকে আরেকটু সরে এসে উকি দিয়ে টিভির দিকে তাকানোর চেষ্টা করছে। তুই কি ধনুক সাজার চেষ্টা করছিস?
শিকারীর ধনুক হবি? হৃদের এমন কথাই তিল হক চুকিয়ে গেল। সোজা হয়ে মুখ বাঁকিয়ে চেয়ার টেনে খেতে বসে পড়ল। সবাই এখানে বসে খাচ্ছে, ওনার একা একা ওখানে খেতে হবে কেন? একসাথে খেলে কি ওনার জাত যাবে? সবকিছুতেই বেশি বেশি। তিল ঠোঁটের যন্ত্রণায় কিছুই খেতে পারছে না। এদিকে বড়ব্বু তার বাল্যকালের ডক্টর বন্ধুকে ডেকে এনেছেন। তিনি তার চশমাটা খুলে তিলকে দেখছে। যখনই মনে হচ্ছে দেখা শেষ, চশমাটা আবার পরে কিছু একটা লিখে আবার চশমা খুলে তিলের দিকে তাকাচ্ছে। তিলের মনে হলো উনি তিলকে দেখতে আসেনি, বরং চশমা কিভাবে লাগাতে হয় আর খুলতে হয় সেটা শিখাতে এসেছে। পুরো বাড়ির সব জিনিসকে তছনছ করে তেলাপোকার ওষুধ লাগানো হচ্ছে। তিলকে বাসা থেকে বের করে মেন দরজা আটকিয়ে দেওয়া হয়েছে। তাদের মতে ওষুধের প্রভাবে তেলাপোকারা ছুটাছুটি করবে আর তাদের দুশ্মন হিসাবে তিলকে আক্রমণ করার চেষ্টা করবে, তাই তার ভেতরে যাওয়া নিষেধ। এদিকে একা একা বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে তিলের কান্না পাচ্ছে। মনে হচ্ছে সে আর কোনোদিনই ওই বাড়িতে ঢুকতে পারবে না। কোনো এক অন্যায়ের কারণে তার চুলের মুঠি ধরে তাকে বের করা হয়েছে। মিথ্যে কথাটাও ঠিকভাবে বলতে পারিস না। কি বলছিস একবার ভাববি না? মাথায় কি বুদ্ধির ছিটে ফোটাও নেই? হৃদের কণ্ঠ পেয়ে মাথাটা তুলে তাকালো তিল। তার ঠিক সামনে একটা হলুদ কালারের টি শার্ট পরে দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ। একটা কামড়ের জন্য তুই আমাকে তেলাপোকা বানিয়ে দিলি? সরি। সরি বললেই আমি এখন তেলাপোকা থেকে মানুষ হয়ে যাব? তিল অনুশোচনা চাহনি নিয়ে হৃদের দিকে তাকিয়ে রইল। তিল তেলাপোকা বলেছে দেখে কি হৃদ সত্যি তেলাপোকা হয়ে গেল? তিল একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে নিলেই হৃদ বলে ওঠে, হাত পাত। কি? হৃদ তিলের হাতটা টেনে নিয়ে হাতের মধ্যে কয়েকটা আধা মরা তেলাপোকা রাখলো, যেগুলো এখনো থেকে থেকে নড়ে উঠছে। তিল ভয়ে ফেলে দিতে নিলে হৃদ ওর হাত চেপে ধরে বলল, এগুলা নিয়ে তুই এই রোদের নিচে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবি? তেলাপোকা আমার ভয় লাগে লিক ভাইয়া। যে জিনিসে তোর ভয় লাগে সেটা তোর মুখ থেকে বের হলো কেন? তিলের উত্তরের প্রয়োজন মনে করলো না হৃদ। সে জানে তিল হাত পা কাঁপুনি নিয়ে চোখ বন্ধ করে হলেও ওই রোদে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবে। সিজাত অতি উৎসাহের সাথে তার বাবা মাকে নিয়ে হাজির। সবার সাথে পরিচয় করিয়ে দিল। এতক্ষণে তার মা বাবার আসার কারণও সবাই জেনে ফেলেছে, কিন্তু এই ব্যাপারে তিলের মতামত সব থেকে বেশি প্রয়োজন মনে করলো তিলের বড় আব্বু। আপনি ঠিকই বলেছেন, আমিও চাই তিলের মত নিয়ে এই শুভ কাজ হোক। আমি কি ওর সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারি? সম্মতি পেয়ে সিজাত তিলকে নিয়ে ওর রুমে চলে আসলো। আমি আমার মনের কথা চিঠিতে সব বলে দিয়েছি, আর হৃদ হয়তো তোমাকে চিঠিটাও দিয়ে দিয়েছে। চিঠিটা হৃদের হাতে পাঠিয়েছি বলে তুমি রাগ করনি তো? আর তোমার ঠোঁটে কি হয়েছে? তিলের ইচ্ছে হলো সিজাত যে হাতে চিঠিটা হৃদকে দিয়েছে সেই হাতটা কেটে টুকরো টুকরো করে ওর প্যান্টের ভিতরে ভরে দিতে। সিজাতের হাতের দিকে তাকাতেই তিল অবাক হয়ে বলল, আপনার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? কি যে হয়েছে আমি নিজেও জানি না। রাতে হৃদের সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি হাতে ব্যান্ডেজ। হৃদকে জিজ্ঞাসা করায় বলল রাতে ঘুমের ঘরে নাকি তেলাপোকায় হাত ফুটো করে রক্ত খাচ্ছিল, তাই ও ব্যান্ডেজ করে দিয়েছে। আচ্ছা তিল, তেলাপোকারাও কি মানুষের রক্ত শুষে খায়? তিল আর কিছু ভাবতে পারছে না। মাথাটা কেমন ভনভন করছে। মনে হচ্ছে মৌমাছিরা দল বেঁধে তার মাথায় মোচক বসানোর প্ল্যান করেছে। সিজাতকে রুমে রেখেই ও বেরিয়ে আসে। সবার ডাক অগ্রাহ্য করে সিঁড়ি বেয়ে ছাদে চলে আসে। সাহস শেষে বের হতে গেলেই তিল বুঝতে পারল তার দরজা খুলছে না। বারবার সিটকিনি নাড়িয়ে চালিয়েও যখন দরজা খুলতে পারো না, ভয়ে তিলের গলা শুকিয়ে এলো। চিৎকার করে আম্মুকে ডাকছে আর দরজায় বাড়ি দিচ্ছে। দরজার ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে উঠল, গলা ভেঙে চিল্লালেও কেউ শুনতে পারবে না, বাসায় কেউ নাই। হৃদের কণ্ঠ পেয়ে তিলের কলিজা শুকিয়ে কাঠ হয়ে আসলো। এমনি শুকনো কাঠ, যা রোদের কঠোর তাপে শুকিয়ে ফাটল ধরেছে। তাহলে কি বাইরে থেকে উনি লাগিয়ে রেখেছে? আবার কি করলাম? আবার কোন অন্যের শাস্তি পাবো আমি? তিল দরজা থেকে হাত সরিয়ে সোজা লম্বা সুপারির গাছ হয়ে দাঁড়িয়ে গেল। কাল রাতে শাস্তি পাওয়ার পর থেকে এ পর্যন্ত কি কি করেছে সবকিছু সময়সীমা ভেবে সাজাতে লাগলো।
তেলাপোকা বলেছিলাম দেখে তো উনি শাস্তি দিয়েছিলেন, তাহলে তারপর আর কি ভুল করেছি? তিল বারবার মনে করার চেষ্টা করেও কিছু খুঁজে পাচ্ছে না। ইচ্ছে হচ্ছে নিজের মাথার মগজটা পানিতে চুবিয়ে রাখতে, তাহলে যদি ঠিকঠাক মতো সাড়া দিত। তিলের ভাবনার মাঝেই ওয়াশরুমের লাইটটাও অফ হয়ে গেল, আর সাথে সাথেই তিল চিৎকার করে দরজায় বাড়ি মারতে শুরু করলো। লিক ভাইয়া, আপনি তো জানেন আমি অন্ধকারকে ভয় পাই, দরজা খুলুন না প্লিজ, এমন কেন করছেন? হৃদ তিলের বিছানার উপর শুয়ে আছে, হাত দুটো মাথার নিচে সিলিং এর দিকে তাকিয়ে বলল, চল একটা গেম খেলি। যদি তুই বের করতে পারিস তোকে আমি কেন অন্ধকারে বন্দি করে রেখেছি, তাহলে ছেড়ে দিব। এখন তুই ঠিক কর, তুই শাস্তির সময়টা কতটা নিবি। আমি জানি না, আপনি বলে দিন, তার আগে আমাকে বের হতে দিন। লিক ভাইয়া, খুব ভয় করছে। ভয়কে জয় করতে শিখ, আর শাস্তির কারণটা খুঁজে বের কর। আমার ঘুম ঘুম পাচ্ছে, বেশি লেট করলে কিন্তু আমি ঘুমিয়ে যেতে পারি, আর যদি ঘুমিয়ে যাই তাহলে সেই ঘুম কখন ভাঙবে আমার জানা নাই। তিলের বালিশে মাথা রাখতেই সমনে হামিয়ে উঠছে হৃদের। এটা কি ঘুম কাতুরে বালিশ নাকি? এই ভর সন্ধ্যায় ঘুম পাচ্ছে কেন? আমি তো এই টাইমে কখনো ঘুমাই না। চোখগুলো কেমন ভার ভার হয়ে আসছে, চোখের পাতাতে জ্বালা ধরছে। তাহলে কি এটাতে তিলের ছোঁয়া আছে দেখে এমন ঘুম পাচ্ছে? হৃদের মনে এক ভালো লাগার শিহরণ বয়ে গেল। যার ছোঁয়া মাখা সামান্য বালিশে আমার চোখে এমন ঘুম নামিয়ে দিতে পারে, তাহলে ও নিজে যদি আমার বালিশ হয়ে যায় তাহলে তো 24 ঘন্টায় আমি ঘুমে ঢুলবো। ও মাই গড, কি মারাত্মক কাণ্ডটাই না হবে। তিল ওয়াশরুমের ছোট জানালাটা খুলে দিল। ওখান দিয়ে ছড়িয়ে পড়া ছোট্ট আলো ঝিলিক পুরো রুমটাকে আলোময় না করতে পারলেও অন্ধকারের গভীরতাকে খানিকটা কমিয়ে এনেছে। কিন্তু তা তিলের মনের ভয়কে খুবই নগণ্য পরিমাণে কমাতেই সামর্থ্য পেল। তিল দরজা থেকে মুখ সরিয়ে ছোট সরু জানালার দিকে তাকিয়ে চিন্তায় ডুব দিল, কিন্তু হাজারবার সব ঘটনা ধাপে ধাপে মিলেও কিছু খুঁজে পেল না। পরক্ষণেই মনে হলো ছোটবেলার স্মৃতিতে ডুব দিলে কেমন হয়। আহ, লাগছে লিক ভাইয়া, আমার নতুন চুড়িগুলো ভেঙে যাচ্ছে তো। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তিলের কথার টোকা হৃদের গায়ে লাগলোই না। তিলের বা হাতটা চেপে ধরে টানতে টানতে ছাদের সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে। বাবার সাথে মেলায় ঘুরতে গিয়ে চকচক করা লাল চুড়ির বায়না করেছিল তিল, আর বাবাও বায়না পূরণ করে মেয়েকে হাতে পরিয়ে দিতেই বুঝতে পারলেন তিনি চুড়ি নয়, মেয়ের হাসি কিনেছেন। আর সেই চুড়িতেই দুহাত ভরে সাজিয়ে রেখেছিল তিল। হঠাৎ করেই খেলার মাঝখান থেকে টানতে টানতে কোথাও একটা নিয়ে যাচ্ছে হৃদ। হাত ভর্তি চুড়ি থাকায় হৃদের শক্ত হাতের চাপে টুকটুক করে চুড়ি ভেঙে ফুলরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। হৃদের পায়ের তালের সাথে তিলের ছোট ছোট পাগুলো তাল মিলাতে পারছে না, মাঝে মাঝেই মিস করে যাচ্ছে। ও লিক ভাইয়া, বলো না আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? নিজেরই ভেঙে যাওয়া চুড়ির টুকরোর সাথে পা লেগে তিলের পা কেটে গেল। তিল কান্না ঝরিত কণ্ঠে বলে উঠল, আমার পা, লিক ভাইয়ের রক্ত। তিলের কথাই হৃদ থমকে দাঁড়ালো, পায়ের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি হয়েছে। ব্যথা, লিক ভাইয়ার রক্ত। হৃদ এবার তিলের পা থেকে চোখ সরিয়ে ওকে কোলে তুলে নিল। সিঁড়ি পেয়ে উপরে উঠতেই তিল কান্না থামিয়ে হৃদের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসতে হাসতে পড়ল, লিক ভাইয়ের চুলচুলি, পেটে চুলচুলি লাগছে। হৃদ কপাল গুছিয়ে তিলের পেটের দিকে তাকিয়ে বুঝতে পারল অন্যমনস্কতায় তিলকে কোলে নেওয়ার সময় ওর জামাটা ভাঁজ হয়ে পেটের এক পাশ থেকে সরে রয়েছে, আর হৃদের হাতের আঙ্গুলগুলো ওর পেটে চেপে বসে আছে। হৃদ একটা ধমক দিয়ে বলল, এত হাসছিস কেন? তোকে আমি হাসতে বলেছি? চুলচুলি তো। হৃদ তিলকে কোল থেকে নামিয়ে আবার হাঁটিয়ে হাঁটিয়ে টেনে নিয়ে ছাদে উঠে আসলো। ছাদের কোনায় ছোট্ট খুপড়িতেই তিলকে ধাক্কা মেরে ঢুকিয়ে দিল, আর বাইরের দরজা আটকে দিতেই তিল চিৎকার করে কান্না করে হৃদকে ডাকছে। তোর কি মনে হয় তুই তোর খিলখিল হাসি দিয়ে আমাকে ভুলিয়ে দিবি? রবিনের সাথে তোকে খেলতে মানা করেছিলাম না? তাও তোর ওর সাথে খেলতে হয়, তাও দরজা আটকিয়ে। আমি তো লুকোলুকি খেলছিলাম। লিক ভাইয়া, খোলো না, আমাকে কালা ভূত খেয়ে ফেলবে, আমার ভয় লাগছে। যে খেলায় দরজা আটকাতে হয় সে খেলা তুই খেলবি কেন? আমার মানা তুই শুনিসনি তো? এবার কালা ভূতের সাথে তুই লুকালুকি খেল, আমি দেখি তুই কত খেলতে পারিস। লিক ভাইয়া, কালা ভূত লবিনের মতো ভালো না, আমাকে খেয়ে ফেলবে।
কত বলো বলো মুখ চোখ। আমি আম্মুর কাছে যাব, খুলে দাও না, আর খেলবো না। তিল চট করে চোখ মেলে ফেলো, আবার দরজার কাছে গিয়ে চিৎকার করে হৃদকে ডাকতে লাগলো। লিড ভাইয়া, বিশ্বাস করলো আমি সিজাতকে নিয়ে রুমে আসিনি। বলো আব্বু বললো দেখেই তো সিজাত আমাকে নিয়ে রুমে এসেছিল, আর উনি তো দরজা আটকাননি, অমনি ফিরে দিয়েছিল। আমি কিছু করিনি, সত্যি বলছি, এই নাক চেয়ে বলছি, দরজা খুলে দাও না প্লিজ। ফোনের রিংটনে হৃদের ঘুম ভেঙে যায়। ঘুমু ঘুমু চোখে ফোনটা কানে নিতেই ওর বাবা বলে ওঠে, আমরা জ্যামে আটকা পড়েছি, তাই আসতে লেট হচ্ছে। তুই কি বাসায় নাকি বাইরে? বাইরে থাকলে এখনই বাসায় চলে যা। তিলটা একা বাসায়, অনেক রাত হয়ে গিয়েছে, নিশ্চয়ই খুব ভয় পাচ্ছে। আমার ফোনে চার্জ। ফোনটা কেটে গেল। হৃদ বুঝতে পারলো তার বাবা কি বলতে চেয়েছিল। ফোনে তাকিয়ে দেখে 10টা বেজে 57। ফোনটা পাশে রেখে হৃদ আবার চোখটা বন্ধ করতেই লাফ দিয়ে উঠে বসে পড়ে। চারপাশে তাকাতে মনে পড়ে সে এখনো তিলের রুমে। তিল, ও মাই গড! হৃদ তড়িঘড়ি করে ওয়াশরুমের দরজা খুলতেই তিলকে নিচে পড়ে থাকতে দেখে। এই তিল, আজ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লি যে? খেয়ে শুয়েছিস তো? তাসলিমা বেগমের ডাকে তিল ঘুমে আটকানো চোখটা মেলে তাকায়। কি রে, কিছু বলছিস না যে? খেয়ে ঘুমিয়েছিলি? আম্মু কি? তিল আর কিছু বলতে পারল না, নিজের মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলো। ডাইনিং টেবিলে বসে তিল সবাইকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, বিশেষ করে হৃদকে। সবাইকে তো স্বাভাবিকই লাগছে। তাহলে কি আমি স্বপ্ন দেখলাম? তিল ভাত নাড়তে নাড়তে আবার ভাবনায় ডুব দিতেই তাসলিমা বেগম বলে ওঠে, তুই এমন রাতের বেলা হাতে চুরি পরে বসে আছিস কেন? তোর কি খাওয়ার সময় সাজুগুজু করতে ইচ্ছে হলো? হঠাৎ করে এমন সাজ পাগলি হলি কবে? তুই তো নায়িকাদেরকেও ছাড়িয়ে গেছিস। মায়ের কথাই তিল হাতে তাকাতেই চোখগুলো রসগোল্লার মতো হয়ে গেল। এমন লাল লাল চকচক করা চুড়ি তার হাতে কিভাবে এলো? সে তো কোনোদিন চুড়ির দোকানেই যায় না। তাহলে তিল না চাইতো রসগোল্লার মতো করা চোখ দুটো হৃদের দিকে চলে গেল। তোমার মেয়ের রূপ তো খসে খসে শেষ হয়ে যাচ্ছে কাকিমা, তাই এখন কাজ টাজ পরে খসে যাওয়া রূপকে আবার মুখে লাগানোর চেষ্টা করছে। চুড়ি দিয়ে রূপ লাগানো? তোমার মেয়ে ফেসবুক থেকে এগুলোই তো শিখছে। কয়েকদিন পর দেখবে আলালের ঘরের দুলালের সাথে ভেগে গেছে। এখনই সামলাও। হৃদ হাতটা ধুয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। তাসলিমা বেগম হৃদের পায়ের দিকে তাকিয়ে রয়েছে। সামান্য চুরির জন্য আমার মেয়ে আলালের ঘরের দুলালের সাথে পালাবে? তাসলিমা বেগম মেয়ের কাছে গিয়ে হাতের চুড়ি খুলতে নিলে তিল হাতটা ছাড়িয়ে হাঁটা ধরে। তিল হাজার চেষ্টা করেও ঘুমকে বশ করতে পারছে না। বশ করতে করতেই মাঝরাত হয়ে গেল। যেই না চোখ লেগে আসছে অমনি অদ্ভুত অদ্ভুত ফিলিংস তাকে চুলকিয়ে দিচ্ছে আর ঘুম ভেঙে যাচ্ছে। তিল শুয়ে কিছুতেই শান্তি পাচ্ছে না, শুধু মনে হচ্ছে তাকে কেউ সুড়সুড়ি দিচ্ছে। ঘুমের ঘরে বারবার নড়েচড়ে উঠছে। এপাশ ওপাশ করেও যখন শান্তি পেল না, উঠে বসতেই মনে হলো তার পাশে কেউ বসে আছে। পাশে মুখটা বাগাতেই তিল অস্পষ্ট স্বরে বলে উঠল, লিড ভাইয়া। হৃদ এতক্ষণে বসে থাকলেও তিলকে উঠতে দেখে তিলের পাশে শুয়ে আমার অনেক শীত লাগছে রে তিল, কাঁথাটা শরীরে জড়িয়ে দে তো। তিলের পাশেই শুয়ে শুয়ে বলল। তিল নিজের শরীরের কাঁথা হৃদের গায়ে দিতে নিলেই হৃদ বলে উঠল, তোর শরীরের লাগানো জীবাণু আমাকে দিচ্ছিস কেন? যা অন্য কাঁথা নিয়ে আয়। তোর জীবাণু মাখা কাঁথা গায়ে দিলে আবার আরো বেশি শীত লাগবে। হৃদের কথায় তিল চিন্তায় পড়ে গেল। আমার কই জীবাণু? আমি তো ডেলি সাবান দিয়ে গোসল করি, তাও লাইফ বয় সাবান দিয়ে, তারপরও জীবাণু রয়ে গেল। এত ছোট ছোট জীবাণু হৃদ ভাইয়া দেখতে পাচ্ছে? ছোট ছোট কই পেলি? এক একটা হাতির মতো জীবাণু। দেখ কেমন কিলবিল কিলবিল করছে। এই যে তোর নাকটা যে ঘেমে ছোট ছোট বিন্দু জমে আছে, তোর কি মনে হয় সেগুলো ঘাম? এগুলা হলো জীবাণুর পায়খানা। দেখি একটু সরে বসতো, তোর নাকের জীবাণু মাখা পায়খানার থেকে গন্ধ আসছে, বমিও বমিও লাগছে। হৃদের কথা শুনে তিলের ভেতরেও মোচড় দিয়ে উঠল। তার মানে সে সবসময় এই জীবাণুর পায়খানা নিয়ে ঘোরাঘুরি করে? চিচি চিচি, জীবাণুরও আর কোনো জায়গা পেল না, সে কিনা আমার নাকের আগায় পায়খানা করলো। কি হলো, এখনো কাঁথা দিলি না? তুই কি চাস আমি শীতে কাঁপতে কাঁপতে মরে যাই? আমি মরে গেলেই তো তুই বাঁচিস, তাই না?
তিল বিছানায় নিজের কাঁথাটা ছাড়া আর কোনো কাঁথা খুঁজে পেল না। পাবেই বা কিভাবে? এই জ্যৈষ্ঠ মাসেও কি কেউ কাঁথা গায়ে দেয়? তিল বিছানা ছেড়ে রুম থেকে বের হতে নিলেই হৃদ ডেকে উঠল। এই মাঝরাতে কোথায় যাচ্ছিস তুই? আম্মুর কাছে আপনার জন্য কাঁথা। রাত কয়টা বাজে দেখেছিস? এখন তুই কাকিমাকে ঘুম থেকে ডেকে তুলবি? ওনারা কি তোর মতো হাওয়া খেতে খেতে নেচে বেড়ায়? কাছে আনতে হবে না, তোর কাণ্ড কারখানায় আমার শীত চলে গেছে। যা আমার জন্য কফি বানিয়ে নিয়ে আয়, আমার এখন কফি খেতে ইচ্ছে করছে। তিল গুনগুন করতে করতে কফি বানাচ্ছে। তিলের মনে হলো এই প্রথম তার কফি বানাতে এত ভালো লাগছে। কিন্তু কেন? হৃদ ভাইয়ের জন্য বানাচ্ছি তাই। তিল খুবই মনোযোগ সহকারে কফি বানিয়ে বারবার চেক করে নিল, কোনো কিছু কম পড়ে গেল না তো। হাতে কফি নিয়ে রুমে ঢুকতেই হৃদ বলে উঠল, তুই কি রেস্টুরেন্ট খুলে বসেছিস? একটা কফির জন্য আমাকে 1 ঘন্টা ওয়েট করিয়ে রাখলি। একটা কফি বানাতে তোর এত সময় লেগে গেল? চলি। হৃদ তিলের হাত থেকে কফিটা নিয়ে ঢিল মেরে নিচে ফেলে দিল। এমন রেস্টুরেন্ট ওয়ালের কফি হৃদ খায় না। তিল ছলো ছলো নয়নে হৃদের দিকে তাকিয়ে রইল। সে কি জানে তার জন্য সব থেকে সুনির্দিষ্ট কফিটা বানাতে আমি 7 মগ কফি নষ্ট করেছি। তার জন্য সকালে আম্মুর কাছে 700 বকা খেয়ে 7000 চোখের পানি ফোঁটা ফেলতে হবে। আর সব থেকে বড় কথা, ওই কফিতে যে আমার হৃদয়ে রাখা 70,000 সমুদ্রের পানির থেকে বেশি ভালোবাসা ঢেলে দিয়েছিল। এভাবে হ্যাবলার মতো তাকিয়ে কি দেখছিস? যা এখনই 5 মিনিটের মধ্যে 2 কাপ চা বানিয়ে নিয়ে আসবি। 2 কাপ কেন? আমি কত কাপ চা খাবো, কেন খাবো সেটা তোকে বিশ্লেষণ করতে বলতে হবে। তুই কি বড় বিশ্লেষক হয়ে গেছিস? হৃদের বাকি কথা শোনার সময় না নিয়ে তিল বেরিয়ে পড়ল রান্নাঘরের দিকে। আপনি সবসময় আমার সাথে এভাবে কথা বলেন কেন? আমি তো আপনার সব কথা শোনার চেষ্টা করি। একটু ভালো করে বললে কি হয়? এত রাগ দেখিয়ে কথা বলেন কেন? আমার যে আপনার প্রত্যেকটা কথাই খুব বেশি কষ্ট হয়। তিল তাড়াহুড়ো করে চা বানাতে লাগলো। চা কাপে ঢালতে গিয়ে ছিটকে নিজের হাতে পড়ে গেল। না চাইতো মুখ দিয়ে শব্দ হয়ে আসলো। তিল সেদিকে ভ্রুক্ষেপ করলো না। তড়িঘড়ি করে কাপে চা ঢেলে নিয়ে উল্টো ঘুরতেই হৃদয়ের সাথে ধাক্কা খেলো। চা খেতে চেয়েছি বলে গরম চায়ের ছ্যাঁকা খাওয়াবি? তোর মনে এত কাটুক্তি ছিল তা তো জানতাম না। তিল, দিনে দিনে তোর এত অধঃপতন হচ্ছে। কাকা কাকিমা তোকে এই শিক্ষা দিচ্ছে? আমি ইচ্ছে করে দিসনি তো? আমি ইচ্ছে করে তোর কাছে ছ্যাঁকা খেতে এসেছি, তাই না? না, কিন্তু আমি। হৃদ-তিলের গাল দুটো চেপে ধরে বলল, এখন আমার মুখে মুখে তর্ক করাও শিখে গেছিস? খুব বড় হয়ে গেছিস, তাই না? হৃদ-তিলের মুখটা অমন করে চেপে ধরে হালকা উঁচু করে ধরতেই তিল ভয়ের চোখ বন্ধ করে ফেল। তিলের এমন ভয়ার্ত চেহারায় হৃদ মুচকি হেসে ফেলে। তিলের কোমরটা বা হাতে জড়িয়ে তিলকে নিজের কাছে টেনে নিয়ে বলল, তোর নাকে কড়া জীবাণুর পায়খানাগুলো ধুয়ে ফেল, না হলে আমি প্রতি রাতেই তোর ঘুমের 12টা বাজিয়ে চা খেতে চলে আসবো। হৃদের কথাই তিল চোখ মেলতেই ওকে ছেড়ে দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায় হৃদ। ঠোঁটে এখনো হাসিরা উকি দিয়ে যাচ্ছে। কি রে, তুই একটু পর পর মুখ ধুচ্ছিস কেন? তোরে কি মুখ খারাপ ব্যারামে ধরলো? মুখে পানির ঝটকা দিতে দিতে তিল তাসমিয়া বেগমের কথাই উত্তরে বলল, মুখ খারাপ বেরাম? সেটা আবার কেমন বেরাম আম্মু? বারবার বাথরুম পাইলে যদি পেট খাওয়া ব্যারামে ধরে, তাহলে বারবার মুখ ধুলে তো মুখ ধোয়া ব্যারামই হয়। আমি ক্লাস 8 পাস, তোর বাপের জন্যই তো আর পড়তে পারলাম না। তুই জানিস আমাদের ক্লাসের সব থেকে ভালো ছাত্রী তোর মাই ছিল? তাই? তাসমিয়া বেগম মেয়ের দিকে এগিয়ে এসে বলল, নিশ্চয়ই কোনো ভুলভাল জিনিস মাখছস, তাই না? না হলে তোর মুখ খারাপ ব্যায়াম কি করে হলো? তিল মুখে পানির শেষ ঝটকাটা দিয়ে টাওয়ালটা হাতে নিল। মুখটা মুছে নিয়ে মায়ের দিকে নাকটা বাড়িয়ে বলল, আম্মু দেখো তো আমার নাক থেকে পায়খানার গন্ধ আসছে নাকি? নাক থেকে পায়খানার গন্ধ? আব্বুকে বলতো ফার্মেসি থেকে একটা ভালো ওষুধ এনে দিতে, যেটা মাখলে আমার নাকটা ঘামবে না আর জীবাণুরা পায়খানাও করতে পারবে না। নিজের হাতে থাকা টাওয়ালটা মায়ের গলায় পেঁচিয়ে দিয়ে তিল রুম ছেড়ে বেরিয়ে আসলো। এই তিল, তরকারিটা একটু নেড়ে দিয়ে যা তো, আমার হাতে মশলা। চুলার ধারে গেলেই আমার নাকে জীবাণুরা পায়খানা করবে বড় আম্মু। তুমি কি চাও তোমার ভাতিজির নাক দিয়ে গন্ধ বেরো? তিল বড় আম্মুর কথার অবাধ্য হয়ে হৃদের রুমের দিকে এগুলো।
এখন নাকে কোনো পায়খানা নেই, ওনাকে একটু দেখালে কেমন হয়? তিল হৃদের দরজার কাছে যেতেই হৃদ বলে উঠল, পায়খানাওয়ালা নাক নিয়ে আমার রুমে আসবি না, আমার আবার বমি আসছে। হৃদের কথায় তিল নাকে হাত দিতেই হাতের আঙ্গুল ভিজে এলো। তিলের ইচ্ছে হলো নিজের নাকটা কেটে ফেলতে। এত কেন ঘামতে হয়? পৃথিবীর সব জীবাণু কি আল্লাহ আমার নাকে দিল? আর ওদেরও কি সেকেন্ডে সেকেন্ডে পায়খানা পায়? কই, আমার তো এত পায়খানা পায় না, তাহলে ওদের কেন পেতে হয়? আর একটু আটকে রাখলে কি হতো? ওরা কি বোঝে না আমার হৃদ ভাইয়ের কাছে না গেলে ভালো লাগে না? এমন সরু ঠ্যাংওয়ালা কি তোর বর? তিল হৃদের রুম থেকে ফিরে এসে ফুল পাওয়ারে ফ্যান ছেড়ে খাতা কলম নিয়ে বসেছিল। ছবি আঁকা নিজের তেমন একটা পছন্দ না হলেও কেন জানি হঠাৎ করে নিজের হৃদ ভাইয়ের হাসি মুখটা এঁকে দেখতে ইচ্ছে হলো। বাস্তবে হৃদের হাসি মাখা মুখটা তিলের চোখ ছুঁতে না পারলেও পেন্সিল দিয়ে ছুঁতে চাইল। অনেক কষ্টে 2 ঘন্টা পরে একটা ছেলের আকৃতি দিতে পারলেও মুখটা কিছুতেই আঁকতে পারল না। রাবার দিয়ে মুছতে মুছতে খাতা ছেঁড়ার অবস্থা হয়ে এলো। মুখটার মধ্যে একটা বড় হাসির ইমোজি এঁকে নিল। এতেও তিলের মন ভরল না। ইচ্ছে হলো নিজের হাসি থামিয়ে হৃদ ভাইয়ের সাথে পাশে দাঁড়ালো, নিজেকে কেমন লাগে তা দেখতে। সেই ইচ্ছে পূরণে তিল খাতায় আঁকা হৃদের পাশে একটা মেয়েকে আঁকছিল। ঠিক তখনই হৃদ পেছন থেকে এসে ছো মেরে তিলের খাতাটা নিয়ে নিল। তোর বর কি পাটকাঠি দিয়ে বানানো? তুই নিজে বানিয়েছিস? আর এই পাশের মেয়েটাকে তোর বরের 2 নাম্বার বউ? তিল বিছানা থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে গেল, মাটির দিকে তাকিয়ে বলল, 1 নাম্বার বউ। হৃদ খাতা থেকে চোখ সরিয়ে তিলের দিকে তাকিয়ে বলল, তাই? কিভাবে বুঝলি এটা 1 নাম্বার বউ? জানি না। তিল সেখান থেকে দৌড়ে চলে আসলো। হৃদ ভাইয়া এগুলো কি বললো? বর বউ? আমি তো হৃদ ভাইয়া আর আমাকে আঁকছিলাম, তাহলে কি হৃদ ভাইয়া বর আর আমি নিজের হাত দিয়ে লজ্জায় মুখ ঢেকে ফেললাম। আমি হৃদ ভাইয়ের বউ? ইউ ম্যারি মি? তিল মুখ থেকে হাত সরিয়ে সামনে তার পায়ের কাছে বসে থাকা ছেলেটার দিকে হাঁ করে তাকিয়ে রইল। সিজাত মাথাটা পেছন দিকে একটু কাত করে আছে, 2টা হাঁটু মাটিতে ফেলে তার উপর ভর করে বসে আছে। হাতে একটা হীরের আংটি, যা সিঁড়ির সাদা আলোর ছোঁয়ায় চিকচিক করে তার মূল্য বলে দিচ্ছে। সিজাত তিলের দিকে তাকিয়ে কিছুটা অস্বস্তিতে পুনরায় বলল, উইল ইউ ম্যারি মি তিলময়ী? তিল আগের মতোই নিঃশব্দে সিজাতের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তার মুখ ঢাকার জন্য ব্যবহৃত হাত দুটো এখনো সরল রেখার মতো সোজা হয়নি, মাঝপথে আটকে আছে। হাতের আঙ্গুলের নখের অংশগুলো এখনো গলার নিচটাতে লেগে আছে। কি হলো তিয়ামতি? কিছু তো বলো, আমি খুবই নার্ভাস ফিল করছি। তোমার কণ্ঠ শোনার জন্য আমার কান দুটো কাঁপছে। কিছু তো বলো প্লিজ। তিল নিজেকে সামলে নিয়ে সিজাতের হাত টেনে ধরে সোজা করার চেষ্টায় বলতে থাকলো, আপনি কি পাগল? কেউ দেখার আগে এখনই বাসা থেকে বের হয়ে যান। নিজে তো মরবেন, সাথে আমাকেও মারবেন। এত অল্প বয়সে আমি মরতে চাই না। আমার এখনো অনেক কিছু জানার আছে। কতই বা বয়স আমার, তাড়াতাড়ি চলে যান। সিজাতকে কথা শোনাতে শোনাতে বারবার আশেপাশে তাকাচ্ছে তিল। আল্লাহ, হৃদ ভাই যদি একবার দেখে তাহলে আজকে আমাকে এই সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, আর আমিও গড়িয়ে গড়িয়ে মৃত্যুর দিকে পতিত হব। কি ভয়ঙ্কর হবে ব্যাপারটা। আর সিজারের কি হবে? দেখা যাবে উনি একটা কেচি নিয়ে এসে ওনার পেট কেটে সিজার করে দিয়েছে। তখন ওনাকে কেমন লাগবে? সিজার করে বাবু হলেও একটা কথা ছিল, কিন্তু উইদাউট বাবু সিজার হলে মানুষ কি বলবে? সিজাত তিলের হাত দুটো নিজের আয়ত্তে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো, হাত দুটো চেপে ধরে বলল, কিছু হবে না তিয়ামতি, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। এ বাসার সবার মত আছে, জাস্ট তুমি একবার হ্যাঁ বলো, দেখবে আমি আজ রাতেই তোমাকে বিয়ে। হাত ছাড়েন বলছি। কিসব উল্টো পাল্টা বকছেন? আর সবার মতো আপনি কখন নিলেন? হৃদ ভাইয়ের মতো নিয়েছেন? উফ, আমি তো ভাবতেই পারছি না আপনি এত সাহস কোথায় পেলেন? সিজাত আচমকাই তিলকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, দেখো, আমার হার্টবিটটাও শুধু তোমার নামই জপছে। আমার শিহরিত পেশিরাতে বয়ে যাওয়া রক্তের ধমনীগুলিও তোমার কথাই গেই বয়ে যাচ্ছে। তাহলে আমার ভয় হবে কিসে?
আমার তো সব ভয় তোমাকে নিয়ে। তুমি যদি না বলে দাও তাহলে আমার হৃদস্পন্দনগুলো থেমে গিয়ে ইন্তেকাল করবে, আর সাথে আমিও। তিল নিজেকে ছাড়াতে গিয়ে ওর চোখ ঠেকলো হৃদের উপর। সিঁড়ির শুরুর দিকটায় দাঁড়িয়ে আছে, হাত দুটো পরনের ট্রাউজারের পকেটে। চোখ মুখ সবকিছু স্বাভাবিক থাকলেও তিল বুঝতে পারল এই স্বাভাবিকের পেছনে অন্য কিছু বয়ে আসছে। হৃদ তার পায়ের দ্বারা এক এক করে সিঁড়ি বেয়ে আসছে, চোখের সম্পূর্ণ চাহনি তিলের দিকে। হয়তো হৃদকে না দেখতে পেলে এতক্ষণে তিল নিজেকে সিজাতের কাছ থেকে ছাড়িয়ে ফেলত, কিন্তু হৃদের সেই স্বাভাবিক চাহনি যেন তিলকে বশ করে ফেলেছে। চোখের পলকটা ফেলার শক্তি হারিয়ে ফেলেছে। তাহলে নিজেকে কিভাবে ছাড়াবে তিল? আমতি, এভাবে চুপ করে থেকো না প্লিজ। তোমার নিঃশ্বাসের মাঝে আমি তোমার নিঃশ্বাসের শব্দে হারিয়ে যাচ্ছি। তুমি আমাকে আর কত নেশা ধরাবে? তিলকে স্যার সিজাত। হঠাৎই অন্য কারোর গলা পেয়ে সিজাত তিলকে ছেড়ে দিল। তুই যা, বাসায় যা। আমি তো মাত্রই আসলাম, আর তুই তো জানিস আমি এ বাসায় কেন আসি। কিছুক্ষণের জন্য আমাদেরকে একা ছেড়ে দে। আমি তিলের সাথে কথা শেষ করেই তোর সাথে দেখা করব। হৃদ গলাটা স্বাভাবিক রেখেই সিজাতকে আবার বলল, আমি বলছি এখন বাসায় যেতে। আরে তুই হঠাৎ আমার বাসায় যাওয়া নিয়ে পড়লি কেমনে? সিজাতের কথার শেষ সুর হওয়ার আগেই গালে ঠাস করে একটা চট বসিয়ে দিল হৃদ। চোখে মুখে এমনকি গাল দুটো লাল টকটক করে চিৎকার করে বলে উঠল। সিজাতের কলারটা চেপে ধরে টানতে টানতে নিচে নিয়ে আসছে হৃদ। হৃদের এমন ভয়ঙ্কর চেহারায় তিল ভয়ে কেঁপে ওঠে, কিন্তু এই ভয়কে ফেলে তিল দৌড়ে এসে হৃদের হাত থেকে সিজাতকে বাঁচানোর চেষ্টায় বলে ওঠে, ছাড়ুন না ওনাকে, উনি ব্যথা পাচ্ছে। তিল হৃদের হাত দুটো আলগা করতে গেলে হৃদ ঠাস করে একটা চর বসিয়ে দেয় তিলের গালে। হৃদের থাপ্পড়ের গতি তিলকে ছিটকে ফেলে দেওয়ালের কাছে। সিজাতকে টানতে টানতে মেন দরজার কাছে নিয়ে আসে হৃদ। ধাক্কা দিয়ে বাইরে বের করে বলল, শুধু বন্ধুত্বের খাতিরে বেঁচে গেলি, তোকে যেন আর কখনো আমার বাড়ির আশেপাশের রাস্তাটাতেও না দেখি। হৃদ দরজা আটকাতেই ওর মা বাবা ছুটে এসে বলল, কি হয়েছে রিত? কেমন জানি শব্দ পেলাম। তিলকে দেখলাম কাঁদতে কাঁদতে রুমে চলে গেল, আর তোকে এমন দেখাচ্ছে কেন? একটা পাগলা কুত্তা ঢুকে গিয়েছিল আম্মু, তিলকে কামড়াতে চেয়েছিল, তাই ও ভয়ে কেঁদে ফেলেছে। তোমরা তো জানোই ও কত ভীতু। হৃদের বাবা আশেপাশে তাকাতে তাকাতে বলল, পাগলা কুত্তা? কই, কোথায় ঢুকেছে? আমি মেরে বের করে দিয়েছি, আর কখনো আসার সাহস পাবে না। হৃদ বাবা মাকে রেখে নিজের রুমে চলে গেল। হৃদের বাবা হৃদের আম্মুকে উদ্দেশ্য করে বলল, রিতকে একটু চোখে চোখে রেখে তো। কেন জানি মনে হচ্ছে আমি ওর মধ্যে সেই ছোটবেলাকার হৃদের ছায়া দেখতে পাচ্ছি। তখন তো ওরা ছোট ছিল, তাই সামনে নিতে পেরেছি, কিন্তু এখন কিন্তু ওরা ছোটই নেই, দুজনেই প্রাপ্তবয়স্ক। তুমি সব সময় আমার সোনার টুকরা ছেলেকে নিয়ে এত সন্দেহ করো কেন বলো তো? ছোটবেলা অবুঝ ছিল তাই অমন করেছে, এখনো অবুঝের মতো কাণ্ড করবে নাকি? আজ এত বছর পর ছেলেটা আমার বুকে ফিরে এসেছে, তোমার সেটা সহ্য হচ্ছে না? তুমি তো হিংসুটে হবে জানলে আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। তাহলে এখনো পড়ে আছো কেন? তোমার বাবার কবরে গিয়ে বলো তোমাকে আর একটা বিয়ে দিতে। এত আদরি মেয়ে ছিলে তুমি, উনি নিশ্চয়ই তোমার কষ্ট থেকে কবরে শুয়ে থাকবে না। কেন এক ভালো ভূতের সাথে তোমাকে বিয়ে দিয়ে দেবে, তখন শান্তি মতে ভূতের সাথে সংসার করো। কি, আমি ভূতের সাথে বিয়ে করব? তুমি আমাকে পেতনি বললে? আজ রাতে তোমার খাবার বন্ধ, আমিও দেখবো তোমাকে কে খেতে দেয়। আরে আমি তোমাকে পেতনি বললাম কখন? ভূতরা তো পেতনিদেরকেই বিয়ে করে, তাহলে হিসাবে তো তুমি আমাকে পেতনিই বলেছো। রাতের খাবার গ্রহণের তাগিদে সকালেই খাবার টেবিলে বসে আছেন। হৃদের বাবাকেও বসানো হয়েছে, কিন্তু তার সামনে খালি প্লেট দেওয়া আছে। হৃদের মায়ের ধারণা খাবার সামনে বসে চোখের সামনে খাবার রেখে না খেতে পারাটাই সব থেকে বেশি কষ্টের। আর তিনিও তার স্বামীকে কষ্টকর শাস্তিটাই দিতে চান, যাতে পরবর্তীতে তাকে আর পেতনি বলার সাহস না পান।
তিল সব সময়ের মতো আজকেও হৃদের সামনাসামনি বসেছে, কিন্তু অন্যদিনের মতো আছে হৃদের দিকে তাকাচ্ছে না, তাকাবেও না। কেন তাকাবে? এমন পাষণ্ড ভাইয়ের দিকে সে আর তাকাবে না, তাকে নিয়ে আর স্বপ্নের মালা গাঁথবে না, যে শুধু কষ্টই দেয়, একটু ভালোবাসা দেয় না। তাকে নিয়ে চিন্তা ভাবনা করা আর 2 কেজি চাল থেকে হাফ কেজি মরা চাল বেচে ফেলার সময় ওয়েস্ট করা একই কথা। ডালের বাটিটা এদিকে দে তো তিল। তিলের ভাতের মধ্যে আঁকা হাজারো আঁকিবুকির মধ্যে বাধা দিয়ে বসলো হৃদ। তিল শুনেও না শোনার বাহান করে ডালের বাটিটা উপুত করে সবটা ডাল নিজের প্লেটে ঢেলে নিল। হৃদ কিছু বলতে যাবে, তার আগে তিল চেয়ার টেনে উঠে চলে গেল। পেছন থেকে আব্বু আম্মু এমনকি বরাবর ডাকটাকেও অগ্রাহ্য করার শক্তিটা কুড়িয়ে নিল তিল। সে রাতে তিলের সাথে আরেকজনও ক্ষুধায় ছটফট করছে, যা তিল জানতেও পারল না। পেটের ভিতর ইঁদুরের ছোটাছুটির জন্য তিল ঘুমাতেও পারছে না, তবুও আজ সে খাবে না। কেন খাবে না সেটা তিলের না জানলেও চলবে। তিল বিছানা ছেড়ে লাইটটা নিভাতে গিয়েও থমকে গেল। মনে মনে কিছু একটা ভেবেই তিল দরজার ছিটকানি লাগিয়ে নিল। বন্ধ রুমের মধ্যে লাইট নিভে ঘুমানোর সাহস পেল না তিল। ঘড়ির কাঁটা কিছুটা ঘুরতেই দরজায় নক করার শব্দ পেল তিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3টা বেজে 20। এত রাতে তার দরজায় কে আসতে পারে বুঝতে বাকি রইল না তিলের মনে হলো দরজার এক একটা নক করার শব্দ তার রুমে দরজার নয়, তার পেটের ভিতরে থাকা কলিজায় গিয়ে লাগছে। আর কি শাস্তি দেওয়ার বাকি আছে আপনার? রাত হলেই আপনার আমাকে কষ্ট দেওয়ার কথা মনে পড়ে। একটু ভালোবাসতে ইচ্ছা করে না? প্রত্যেকটা রাতে কেন শাস্তির নামে কষ্টতে পার করবেন? একটা রাতও কি ভালোবাসার হতে পারে না? খুলবো না আমি এই দরজা, দেখি কত পারেন। আপনি দরজা ভেঙে আসুন। সব শাস্তিগুলো এত সহজে দিবেন তা তো হতে পারে না। একটা না হয় বল ক্ষয় করে দিলেন। তিল মনে মনে কথা আওড়াতে আওড়াতে কানে ইয়ারফোন গুজে দিল। ফোন ঘেটে একটা ঝাঁকানাকা গান ছেড়ে ফুল সাউন্ড দিল। বিছানায় শুয়ে একটা বালিশ নিচে আর একটা কানের উপর দিয়ে কাত হয়ে শুয়ে পড়ল। সে কিছুতেই গান ছাড়া অন্য কোনো শব্দ শুনতে চায় না, কারণ এই দরজা খোলার জন্য হৃদ ভাইয়ার বল নয়, তার কণ্ঠে তিল নামটাই শোনায় যথেষ্ট। হৃদ কয়েকবার দরজায় নক করে থেমে গেল, কিন্তু সেখান থেকে নড়ল না। নিজের হাত দুটো গুটিয়ে এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইল। সকাল সকাল ঘুম থেকে উঠে কলেজের ড্রেস পরে নিল তিল। নিজেকে ঠিকঠাক মতো গুছিয়ে ব্যাগটা কাঁধে নিতে নিতে রুম থেকে বের হতেই হৃদের চোখে চোখ পড়ে। ড্রয়িং রুমে টিভি ছেড়ে বসে থাকলেও এখন তার মাথাটা উল্টো করে তিলের দিকে ঘোরানো। তিল হৃদের দিক থেকে চোখ সরিয়ে মেন দরজার কাছে গিয়ে মোজাটা পড়তে থাকে। আমাকে 1 গ্লাস পানি দিয়ে যা তো তিল। তিল জুতোই পা ঢুকাতে ঢুকাতে ভাবলো পানি দিবে নাকি দিবে না। শুনেছি কেউ পানি চাইলে না করতে নেই, এমনকি শত্রুরা পানি চাইলেও দিতে হয়। আর হৃদ ভাইয়া তো আমার ভালোবাসা। আমি জুতো থেকে পা বের করে হাঁটা ধরতেই মনে পাল্টে গেল। তৃষ্ণার্ত মানুষ পানি চাইলে না করতে নেই, কিন্তু আপনি তো তৃষ্ণার্ত না হৃদ ভাইয়া। আমার পা আটকে গেল। চিৎকার করে নিজের বাবাকে ডেকে বললাম, আব্বু, তোমার কোন বন্ধু ছেলে নাকি আমাকে বিয়ে করে সুইজারল্যান্ডে নিয়ে যাবে বলেছে। ওনাকে বলে দিও আমার ছোটবেলা থেকে অনেক শখ বরফের পাহাড়ে উঠবো। আর ওনাকে বলো আজকেই যেন কাজী সহ সবাইকে নিয়ে হাজির হয়। আমি কলেজ থেকে এসেই কবুল বলবো। সত্যি মা, তুই রাজি? তিলের বাবা খুশিতে প্যান্ট শার্টের পকেটে হাতড়াতে লাগলো। এত ভালো সুযোগ সে কিছুতেই মিস করতে চায় না। তিল কিছুতেই ক্লাসে মন বসাতে পারছে না, শুধু থেকে থেকেই কান্না পাচ্ছে। সুইজারল্যান্ডে চলে গেলে তো আর তার হৃদ ভাইকে আর দেখা হবে না, তার সাথে কথা বলাও হবে না। সে কি ফোন করে বাবাকে না বলে দিবে? তিল ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা ফোনটা বের করছে তো আবার ঢুকাচ্ছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। ক্লাসে এমন অমনোযোগী হয়, পুরো ক্লাসে কান ধরে দাঁড়িয়ে থাকতে হলো তিলকে। এদিকে তার আর ফোন করাও হলো না। এতক্ষণে নিশ্চয়ই বাবার বন্ধু ডাক্তার সাহেব কাজী নিয়ে হাজির হয়েও গেছে। তিল একরাশ মন খারাপ নিয়ে বাসার গেটে ঢুকে পড়ল। ধীর পায়ে
কদম ফেলে ফেলে এগুতে মেন দরজা খুলে দেখতে পেল ভেতর থেকে বিভিন্ন রান্নাবান্নার সুবাসও পাচ্ছে তিল। তার মানে ডক্টর সাহেব চলেই এসেছে। উনি কি কবুলও বলে ফেলেছে, নাকি আমার সামনে বলবে বলে ওয়েট করে আছে? তিল মেন দরজাটা দিয়ে ভেতর ঢুকতেই তার চোখ স্থির হয়ে গেল ড্রয়িং রুমে বসে থাকা মানুষদের দেখে। কাঁধ থেকে ব্যাগটা ঝপ করে নিচে পড়ে গেল। তিল অবাক নয়নে সবার দিকে তাকিয়ে রইল। একটা সোফাতে তার আব্বু পা দুটো উঁচু করে সমান তালে বকে যাচ্ছে আর চোখের পানি ফেলছে। তার সাথে আম্মু, বড় আব্বু আর বড় আম্মু দু গালে হাত দিয়ে তাকিয়ে তাকিয়ে কান্না দেখছে। কিন্তু এখানে রিদানকে না পেয়ে চোখটা একটু ঘোরাতেই টিভির সামনে সোফাতে দেখতে পেল মাথার নিচে কুশানটা দিয়ে রেখে শুয়ে আছে, ডান পাটা বাম পায়ের হালকা ভাঁজ করা হাঁটুর উপর। টিভিতে গানের সাথে সাথে তাল মিলে পাও নাচাচ্ছে। তিল বুঝতে পারল না আসলে কি হয়েছে। ভালো করে বুঝার জন্য জুতা সহ ড্রয়িং রুমে ঢুকতে নিলেই হৃদ বলে ওঠে, তুই কি আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছিস যে এইভাবে আবর্জনা মাখা জুতা পায়ে রুমে ঢুকে যাচ্ছিস? তোর জন্য কি এই বাসায় 10-10টা চাকরানি রাখবো? আমার বাবার কি টাকা বেশি হয়েছে নাকি তোর বাবার টাকার বেশি হয়েছে যে এখন তোর জুতোর ময়লার পেছনে খরচ করতে হবে? হৃদের কথায় তিল তেলে বেগুনে জ্বলে উঠল। মনে হলো সারা শরীরে ফোসকা পড়ে যাচ্ছে, সাথে সাথে ব্যথাও শুরু হয়ে গেছে। হঠাৎই এত রাগ কেন চলে এলো সেটা বোঝারও চেষ্টা না করেই নিজেকে কন্ট্রোল করে নিল তিল। হৃদের কথার অবাধ্য হয়ে জুতা সহ ঢুকে গেল। কি হয়েছে আব্বু, তুমি এমন বাচ্চাদের মতো কান্না করছো কেন? তিলের কথাই ওর বাবা রহমত আলী সোফা সেরে উঠে দাঁড়িয়ে বলল, সরি রে মা, আমি তোর বিয়েটা দিতে পারলাম না, তোকে সুইজারল্যান্ড পাঠাতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিস। বিয়ে দিতে পারলে না মানে? ডাক্তার সাহেব আসেনি? এসেছিল, কিন্তু এসেই আমার হাত পা ধরে বলতে শুরু করলো তোকে নাকি বিয়ে করতে পারবে না। অথচ তুই যাওয়ার পর আমি যখন ফোন করে বিয়ে করার কথা বললাম, ও তো খুশিতে ফোনে আমাকে আব্বা করে ডাকা শুরু করলো। এমন ভাবে ডাকলো যেন আমার নিজের ছেলে। তাহলে হঠাৎ বিয়ে করবে না বললো কেন? আর তোমার হাত পায়ে ধরলো কেন? এইটা ডাক্তারের নমুনা, আমাকে হাতে পায়ে ধরে অপমান করা? ওর ডাক্তারে আমি ছুটিয়ে ছাড়বো, মানহানির মামলা করব। জেলে বসিয়ে বাসি রুটি খেয়ে যখন পেটে ডায়রিয়া হবে তখন নিজে নিজে চিকিৎসা করবে। তিল বকতে বকতে নিজের রুমে চলে এলো। ফ্যানটা ফুল পাওয়ারে ছেড়ে দিয়ে ব্যাগ থেকে একটা খাতা বের করে মাথায় বাতাস করতে লাগলো। এত বেশি গরম লাগছে কেন? মনে হচ্ছে গরমে মাথাটা পুড়ে যাচ্ছে। চুলগুলো খুলে দিয়ে মাথায় কলেজের ড্রেসের সাথে সেটে যাওয়া স্কার্ফটা খুলে নিল, অ্যাপ্রনের বোতামগুলো আলগা করে নিল। এ কি, তুই অ্যাপ্রনের নিচে জামা পরিস না? এমন পাতলা সেমিজ পরে কলেজে যাস? তোর লজ্জা লাগে না? সব তো দেখাই যাচ্ছে। হৃদের কণ্ঠে তিল নিজের বুকের দিকে তাকাতেই বুঝতে পেল বোতাম খোলার